আচ্ছা, আমরা ক্লাসটা শুরু করি। আপনাদের একটু আমাকে বলেন এসইও সম্পর্কে আপনাদের ধারণাটা কেমন? কারো কি কোনো ধারণা আছে আপনাদের? বা প্র্যাকটিক্যালি আপনারা কাজ করতেছেন এরকম? বেসিক্যালি হচ্ছে ওয়েবসাইট র্যাঙ্কিং সাধারণত এসইওটাকে বোঝানো হয়, আর হচ্ছে যে পেইড মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং থেকে এটা একটু ডিফারেন্ট আর কি, আচ্ছা, এতটুকু। হ্যাঁ, মোটামুটি এরকমই। এসইও তে আসলে স্বাভাবিকভাবে আমরা যেটা করি, আমরা অর্গানিক এসইও তে কাজ করি। পেইড ক্যাম্পেইন আছে যেটা আপনারা অলরেডি আপনাদের সম্পূর্ণ হয়তো শেষ হয়ে যাওয়ার কথা। আর আমরা এসইও তে যেটা অর্গানিক ভাবে একটা ওয়েবসাইটকে র‍্যাংক করানোর যে বিষয়টা, সেটা আমরা করি। এসইওটা সাধারণভাবে একটা প্রসেস যার মাধ্যমে আমরা ওয়েবসাইটের সার্চ ইঞ্জিন ভালোভাবে র‍্যাংক করাতে পারি। এখন এই যে র‍্যাংক করাতে গেলে কোথায় র‍্যাংক করাতে হবে? সার্চ ইঞ্জিনে র‍্যাংক করাতে হবে। আমরা শুধুমাত্র গুগলকে প্রায়োরিটি দিই, বাট গুগলের সাথে বিং হতে পারে, আদার্স যে সার্চ ইঞ্জিন গুলো আছে সেগুলি হতে পারে। সবগুলোতে আমরা এমন ভাবে কাজগুলো করব যেন আমরা র‍্যাংক করতে পারি। এই প্রসেসটা মেনটেন করেই কাজ করতে হয় এসইও তে। যে ধরেন আপনার যদি একটা ফিজিক্যাল একটা স্টোর থাকে, সেটার কথা স্বাভাবিকভাবে কিন্তু কেউ জানবে না। স্বাভাবিকভাবে কেউ জানবে না। আপনাকে এটা অবশ্যই কাউকে জানাইতে হবে। এখন যদি এরকম হয় যে আপনি এড ক্যাম্পেইনের মাধ্যমে সেটা আপনি জানাইতে পারতেছেন। বাট এড ক্যাম্পেইনের বাদে যদি আপনি এখন চিন্তা করেন যে আপনি কিভাবে জানাবেন? তাহলে অবশ্যই আপনাকে অর্গানিক এসইও করে জানাইতে হবে। মানে সার্চ ইঞ্জিনে কেউ সার্চ দিলে যেন আপনার এই ওয়েবসাইটটা বা আপনার যে শপটা সেটা যেন আসে। সেটা যেকোনো ভাবে হতে পারে। লোকাল এসইও করে হতে পারে বা যেকোনো। এসইও করে আপনাকে সেটা নিয়ে আসতে হবে। তো এই যে প্রসেসটা এটা অবশ্যই একই জিনিস নিয়ে ধরেন একটা ফিজিক্যাল একটা স্টোরের কথা যদি বলি সেটা যদি অনলাইন সে প্রেজেন্সটা নিয়ে আসতে চায়, এটা আপনাকে শুধু আপনি শুধু না, একটা রেস্টুরেন্ট বিজনেস আপনি নতুন ওপেন করতেছেন, এটা অনলাইনে যদি আপনি অনলাইনে অর্ডার নিতে চান বা অনলাইনে আপনি সবাইকে জানাতে চান, এই প্রসেসটা একটা এরিয়াতে শুধু একজন করে তা কিন্তু না। এটা অসংখ্য মানুষজন সেম টপিকেই কাজ করতেছে, সেম এরিয়াতেই কাজ করতেছে যেন সে র্যাঙ্কে আসতে পারে, সবার সামনে যেন সে আসে। তো এই যে প্রসেসটা কি করলে সবার সামনে আসা যাবে, মানে একটা সার্চ ইঞ্জিনে সবার প্রথমের দিকে আমি থাকতে পারবো, এই যে প্রসেসটা এটা মেনটেন করে এসইও করে আমাকে এই প্রসেসটা কমপ্লিট করতে হয়। আর তখন যখন আমারটা সবকিছু ওভারঅল ওকে থাকে, তখন আমি র্যাঙ্কে আসতে পারি, আদারওয়াইজ আসতে পারি না। যে সবচেয়ে ভালো করবে সে র্যাঙ্কে আসবে। বিষয়টা ক্লিয়ার? আচ্ছা, ক্লাস সবে মাত্র শুরু হলো। আর অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিংটা আমি শেখাবো না, জাস্ট আমি বললাম যে আমি আমার সম্পর্কে বলতে চাই অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিংটা। আপনারা এসইও সম্পর্কে যতটুকু জানবেন, সোশ্যাল মিডিয়া সম্পর্কে যা জানবেন, এর পরবর্তীতে অ্যামাজন অ্যাফিলিয়েট সম্পর্কে খুব একটা জাস্ট প্রসেসটা জানলে সবকিছু ওকে কমপ্লিট হয়ে যায়। মানে এমন ভাবে সাজানো যে আপনি এগুলো শেষ করার পরে যদি অ্যামাজন অ্যাফিলিয়েট করতে চান খুব সহজে আপনি করতে পারবেন। কারণ অ্যামাজন অ্যাফিলিয়েট করলে আপনাকে ভিজিটর নিয়ে আসতে হবে, অর্গানিক ভাবে নিয়ে আসতে হবে, এসইওটা আপনি জানতেছেন, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে নিয়ে আসতে হবে সেটা আপনি জানবেন। এর পরবর্তীতে অ্যামাজন অ্যাফিলিয়েট করতে গেলে যে প্রসেসটা লাগে, সেই প্রসেসটা যদি আপনি একটু জানেন তাহলে আপনি অ্যামাজন অ্যাফিলিয়েট করতে পারবেন বা যে কোনো অ্যাফিলিয়েশন করতে পারবেন। আচ্ছা, আমরা এসইও সম্পর্কে যাবার আগে ধরেন এসইওটা আমরা যদি কোনো একটা কিওয়ার্ড লিখে সার্চ দিই, যে কোনো একটা কিওয়ার্ড যদি আমরা লিখে সার্চ দিই, ধরেন এটা লিখে যদি আমি সার্চ দিই, ধরেন এখানে এভাবে করে অনেকগুলো জিনিস আছে, ঠিক না? বা আমি যদি এখানে একটু সার্চ দিই, ধরেন এভাবে আছে। এই যে এটা আসছে, এটা আগে কিন্তু ছিল না, এটা গুগল এআই ওভারভিউ, এটা হচ্ছে আগে ছিল না, এখন এটা নতুন করে আসছে যে এখানে যদি আমরা স্পেসিফিক যদি কোনো একটা কিওয়ার্ড লিখে সার্চ দিই যেটা দ্বারা কোনো কাউকে সার্ভিস প্রোভাইডার কাউকে অথবা হচ্ছে কোনো পার্সনকে যদি টার্গেট করা হয় বা পার্সন আসার মতো এরকম হয়, তাহলে তাকে অটোমেটিক এখানে নিয়ে আসবে। এটা আপনার অনেক বিষয় আছে যেগুলো আমরা জানবো, যে বিষয়গুলো আপনি যদি পারফেক্টলি করতে পারেন তখন আপনি এই পজিশনে আসতে পারবেন। এটা কিন্তু কয়েক মাস আগেও এভাবে ছিল না, এখন আছে এটা। তো এর বাইরে স্বাভাবিকভাবে আমরা যদি চিন্তা করি এভাবে যদি লিখে সার্চ দিই, এই সাইট গুলো র‍্যাঙ্ক করতেছে। এই সাইট গুলো যে র‍্যাঙ্ক করতেছে সবগুলো কিন্তু এসইও করে করছে, এগুলো কোনো পেইড ক্যাম্পেইন কিন্তু না, সবগুলো অর্গানিক ভাবে করতেছে। কারণ এই যে প্রসেসটা কি করলে একটা সাইট প্রথমের দিকে র‍্যাঙ্কে আসতেছে বা আসবে, এই বিষয়গুলো আমাদেরকে জানতে হবে। এটা এসইও এর মাধ্যমে আমরাই করব। তো প্রথমত হচ্ছে একটা ওয়েবসাইট যখন আপনি এসইওটা করবেন, প্রথমে সার্চ ইঞ্জিন কিভাবে কাজ করে। একটা সার্চ ইঞ্জিন মানে আমরা গুগলে সার্চ দিলাম, এই বিষয়টা একটু আগে ক্লিয়ার হয়ে নেন সবাই, তাহলে আপনারা পরবর্তী স্টেপ গুলো খুব সহজে বুঝতে পারবেন।
ধরেন কেউ একটা কিওয়ার্ড লিখে গুগলে সার্চ দিচ্ছে, যাওয়ার পর এখানে 10টা সাইট স্বাভাবিকভাবে র্যাঙ্ক করতেছে ফার্স্ট পেজের মধ্যে, সেকেন্ড পেজ থার্ড পেজ এরকম আপনি করতে পারবেন, বা একটা পেজে 10টা রেজাল্টের বাইরে আপনি 50টা রেজাল্টও আনতে পারবেন, সেটা আলাদা ইস্যু। বাট স্বাভাবিকভাবে 10টা সাইট র্যাঙ্ক করে। আর এই যে 10টা সাইট র্যাঙ্ক করতেছে, এটা একটা সার্চ ইঞ্জিনে আমি সার্চ দিচ্ছি, মানে গুগলে আমি সার্চ দিচ্ছি, তখন এটার জন্য 10টা সাইট এখানে র্যাঙ্ক করতেছে স্বাভাবিকভাবে। এই সাইট গুলো কিভাবে, গুগল এই সাইটটাকে কেন এখানে র্যাঙ্কে দিচ্ছে, এটা তো মেইন কাজ। মানে বিষয়টা তো এটাই যে এই সাইটটা কেন র্যাঙ্কে আছে। এরকম তো আরো অসংখ্য সাইট আছে, তারা আসতেছে না কেন এই টপিকে কি, বা ধরেন আমি যদি ডিজিটাল মার্কেটিং বলি, এটা জাস্ট আমি এটা নিয়ে যদি বলি, দেখেন এখানে যে সাইট গুলো আসছে তারাই শুধু কি কাজ করতেছে, বাংলাদেশের প্রেক্ষাপটে তো অসংখ্য সাইট কাজ করতেছে, তারা র্যাঙ্কে আসতেছে না কেন? তার মানে অবশ্যই কোনো একটা বিষয় আছে যে কারণে তারা র্যাঙ্কে আসতেছে না। একটা সার্চ ইঞ্জিনে যখন একটা কিওয়ার্ড লিখে কেউ সার্চ দেয়, তখন হচ্ছে একটা সার্চ ইঞ্জিন তিনটা জিনিস ক্যালকুলেট করে, তারপরে হচ্ছে র্যাঙ্কে নিয়ে আসে। প্রথমত হচ্ছে ক্রলিং করে, তারপরে হচ্ছে ইন্ডেক্সিং করে, তারপরে হচ্ছে র্যাঙ্কিং করে। মানে একটা ওয়েবসাইট যখন আপনি র্যাঙ্ক করতে যাবেন, এই তিনটা জিনিস আপনি সবসময় মাথায় রাখবেন: ক্রলিং, ইন্ডেক্সিং আর হচ্ছে র্যাঙ্কিং। ক্রলিংটা কি? একটা সাইট যখন ওপেন হয়, যখন সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি অন করা হয়, তখন ওই সাইটে আসলে গুগল বট আপনার ওয়েবসাইটের পেজ গুলো দেখতে পারতেছে কিনা। যদি আপনি আপনার সাইটটাকে গুগল বটের জন্য বা সার্চ ইঞ্জিন বটের জন্য ওপেন করে রাখেন, তাহলে ওই সার্চ ইঞ্জিনের যে বট গুলো আছে সেগুলো আপনার ওয়েবসাইটে, ধরেন এটা একটা ওয়েবসাইট আপনার, এই ওয়েবসাইটে সার্চ ইঞ্জিন প্রথমে আপনারটাতে এন্টার করতে পারতেছে কিনা, এটা আগে ঠিক রাখতে হবে। যদি থাকে, তার মানে আপনার সাইটটা প্রথম স্টেপটা ওকে। এর পরবর্তীতে এই সাইটের কন্টেন্ট গুলো বা এই সাইটের লোডিং স্পিড থেকে শুরু করে এভরিথিং সবকিছু এমন হতে হবে যেন এই সাইটটা ইন্ডেক্স করে। মানে একই টপিকে ধরেন আপনি এই টপিকে অনেক হাজার হাজার সাইট কাজ করতে পারে, সব সাইট গুলো ধরে নিলাম গুগল বট বা সার্চ ইঞ্জিন বটের জন্য ওপেন করে রাখছে, মানে ক্রলিং সবগুলো ওকে। এর পরবর্তীতে দেখতে হবে যে গুগল ইন্ডেক্সিং করতেছে কতগুলো সাইট। এই যে ধরেন 500 সাইট আছে, 500 সাইটের মধ্যে কয়টাকে ইন্ডেক্স করছে, সবাইকে তো ইন্ডেক্স নাও করতে পারে, কারণ সবাই তো কন্টেন্ট ওরকম ভালো নাও হতে পারে, মানে ওয়েবসাইটটা ওয়েল স্ট্রাকচার নাও হতে পারে, যে কারণে সে ইন্ডেক্সে নিচ্ছে না। তার মানে সেকেন্ড স্টেপ হচ্ছে এমন সাইটটা আপনাকে এমন ভাবে করতে হবে যেন গুগল ইন্ডেক্স করে সেটাকে। কন্টেন্ট গুলো এমন হতে হবে যে গুগল যেন মনে করে নতুন নতুন ডাটা আছে এখানে, বা সার্চ ইঞ্জিন যেন মনে করে নতুন নতুন ইনফরমেশন এই ওয়েবসাইটের ভিতরে আছে। তার মানে ইন্ডেক্সিং ওকে। এরপরেরটা হচ্ছে র্যাঙ্কিং। আপনার ওয়েবসাইট যদি ক্রলিং থাকে, ইন্ডেক্সিং দুটাই যদি ওকে থাকে, এর পরবর্তীতে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার সাইটের যেন একটা ওয়েবসাইট র্যাঙ্ক করতে গেলে যে ফ্যাক্টর গুলো লাগে, ওয়েবসাইটের লোডিং স্পিড ভালো হতে হবে, ইউআই ইউএক্স ভালো হতে হবে, তারপর হচ্ছে টাইটেল ভালো হতে হবে, তারপরে যে কন্টেন্ট গুলো থাকবে সেই কন্টেন্টের মধ্যে ইমেজ দেওয়া থাকলে ইমেজের এসইও করতে হবে। এরকম অসংখ্য ফ্যাক্টর আছে। স্বাভাবিকভাবে আমরা 200+ ফ্যাক্টর সম্পর্কে জানি, কিন্তু 200+ ফ্যাক্টর নিয়ে তো স্বাভাবিকভাবে কাজ করা হয় না। তো এরকম অসংখ্য ফ্যাক্টর আছে, যে ফ্যাক্টর গুলো যদি আপনি ভালো মতো পারফেক্টলি কাজ করতে পারেন, তখন এই যে 500টা সাইট যে ক্রলিং ইন্ডেক্সিং করতেছে গুগল একটা কিওয়ার্ডের জন্য, আহ এর বাইরে যে যখন হচ্ছে আপনার র্যাঙ্কিং এ আসতেছে, তখন যে সাইটের এই যে বাকি বিষয়গুলো বললাম, যে সাইটের এই বিষয়গুলো পারফেক্টলি থাকে, তাদেরকে গুগল নাম্বারিং করে 1 নাম্বার 2 নাম্বার পজিশনে আনে। যার যত ভালো থাকবে তাকে তত সামনে আনবে। সেটা তার ওয়েবসাইটের কন্টেন্ট হতে পারে, তার লোডিং স্পিড হতে পারে, তার হচ্ছে আপনার অথরিটি হতে পারে। অথরিটি বলতে এরকম যে সে সাইটটা আসলে কোনো এয়ার সাইট কিনা, যে অথরিটি কোনো সাইট কিনা, ট্রাস্টেড কোনো সাইট কিনা। এই ধরনের অসংখ্য বিষয় আছে, সবকিছু মিলে তখন যেটা পারফেক্ট হবে, গুগল সেভাবে করে ওয়েবসাইট গুলোকে র্যাঙ্কে দিবে। 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার এভাবে করে পজিশন র্যাঙ্কে দিবে। আবার এই যে পজিশন, ধরেন বেস্ট ডিজিটাল মার্কেটিং কোর্স, এটা লিখে যখন সার্চ দেওয়া হচ্ছে, এটার জন্য যে সাইট গুলো র্যাঙ্ক করছে তারা কি লাইফ টাইম এখানেই র্যাঙ্ক করে যাবে 1 নাম্বার পজিশনে? না। এই কিওয়ার্ডের জন্য ধরেন গুগল সবচেয়ে বেশি পারফেক্ট মনে করলো এই সাইটটাকে, ধরেন এটাকে পারফেক্ট মনে করলো, পার ডে ধরেন 500টা ভিজিটর আসে এই কিওয়ার্ড লিখে সার্চ দেওয়ার পরে। 500টা ভিজিটর পরে যদি গুগল দেখে যে এই কন্টেন্টে 500 জন ভিজিটরই আসতেছে, আসার পরে ম্যাক্সিমাম ভিজিটর ধরেন 450 460টা ভিজিটর কি করতেছে, আবার এই কন্টেন্ট থেকে বের হয়ে পরের কন্টেন্টে যাচ্ছে। তার মানে কি, সে প্রথম কন্টেন্টে স্যাটিসফাইড না। সেটা যে কোনো কারণে হতে পারে, তার লোডিং স্পিড হতে পারে, তার কন্টেন্ট কোয়ালিটি হতে পারে, অথবা ভিজিটর যা চাচ্ছে সেটা হয়তো বা সেখানে পাচ্ছে না।
সবকিছু ক্যালকুলেট করে গুগল যখন দেখবে বা সার্চ ইঞ্জিন যখন দেখবে যে না এই সাইটের কন্টেন্টে ভিজিটররা স্যাটিসফাইড না, সে আরো কন্টেন্ট পড়তেছে ওই ভিজিটর গুলো, তার মানে এই কন্টেন্টটা পড়ে তারা স্যাটিসফাইড, তারা আর কোনো কন্টেন্টে যাচ্ছে না। তখন গুগল বুঝতে পারবে যে না তাহলে এইটাকে এক নম্বরে রাখছি, বাট হচ্ছে এর চেয়ে রেজাল্ট সবচেয়ে ভালো এটাতে, ভিজিটর সবচেয়ে বেশি স্যাটিসফাইড এটাতে, তখন এইটাকে এক নম্বর পজিশনে দিবে, এটাকে পেছনের দিকে। তাহলে প্রথমত কাজ হচ্ছে এটা যে একটা সাইট হচ্ছে আমরা যখন করব, সেই সাইটের জন্য এসইও যখন আমরা করব, সেটাতে ক্রলিং, ইন্ডেক্সিং, র্যাঙ্কিং এই তিনটা যখন সবকিছু ওকে থাকবে তখন র্যাঙ্কে চলে আসবে। এটা কিন্তু এটা আসলে এত সহজ বিষয় তো না, কারণ অসংখ্য বিষয় আছে। ক্রলিং করতেছে, ইন্ডেক্সিং করতেছে, এবং র্যাঙ্কিং যে ফ্যাক্টর গুলো, অনেক তো র্যাঙ্কিং ফ্যাক্টর থাকতে পারে। স্বাভাবিকভাবে যদি আপনি গুগল র্যাঙ্কিং ফ্যাক্টর লিখে যদি সার্চ দেন, ব্যাকলিঙ্কও এই ওয়েবসাইটটা পাবেন, এটা ওয়ার্ল্ড ওয়াইড পপুলার একটা ওয়েবসাইট। বাট স্বাভাবিকভাবে এই লিস্ট আপনাদেরকে আমি দেখাচ্ছি, কিন্তু এই লিস্টের মধ্যে অনেক ব্যাকডেটেড ইনফরমেশন আছে। এটা হচ্ছে ব্রায়ান ডিন, অনেক পপুলার এসইও সেক্টরে, কয়েকজনের নাম বলে ব্রায়ান ডিন আসবে, নেইল প্যাটেল আসবে, এরা আসবেই, কিন্তু এই কন্টেন্টটা অনেক বেশি ব্যাকডেটেড একটা কন্টেন্ট। তো এরকম একটা যদি কন্টেন্ট দেখেন, এটাও একটা কন্টেন্ট, সেই কন্টেন্টটা হচ্ছে এরকম: দ্য টপ 10 গুগল র্যাঙ্কিং ফ্যাক্টরস ফর 2024। এটা মে মাসে হচ্ছে আপডেট করছে নতুন করে। তো এই যে কন্টেন্ট গুলো আপনারা যদি এখানে দেখেন, জাস্ট একটু আমি কয়েকটা জিনিস দেখাই, যে র্যাঙ্কিং ফ্যাক্টর যে 200 প্লাস র্যাঙ্কিং ফ্যাক্টর বলতেছে, এর মধ্যে দেখেন টপ 8 কোনটা কোয়ালিটি কন্টেন্ট। তার মানে প্রথম প্রায়োরিটি দিচ্ছে কি, এই কন্টেন্টটাও যদি আমি এখন দেখি, আরেকটা কন্টেন্ট, তারা কোনটাকে প্রায়োরিটি দিচ্ছে। অন পেজে যদি বলি দেখেন, অন পেজ গুগল র্যাঙ্কিং ফ্যাক্টর, অন পেজ মানে একটা ওয়েবসাইটের ভেতরে আপনি যা যা কাজ করতেছেন সেটা, এটা কি কি কাজ করতে পারেন। প্রথম দেখেন, প্রথম পয়েন্ট বলছে রিলেভেন্ট হাই কোয়ালিটি কন্টেন্ট, এটার ক্ষেত্রেও দেখেন কোয়ালিটি কন্টেন্ট। তার মানে এখনকার প্রেক্ষাপটে আমরা, আমাদের অনেকের ধারণা থাকে এটা, বা আপনাদেরও থাকতে পারে, আমি শিওর না, এসইও বলতে আমরা এটাই বুঝি, এটা অনেকেই বোঝে যে এসইও হচ্ছে এখন মার্কেট ভালো না, এসইও হচ্ছে ব্যাকডেটেড, এটা ডেড, এটা চলবে না বা চলে না এরকম। আর এসইও মানে আরেকটা ধারণা, সেটা হচ্ছে এসইও মানে শুধু ব্যাকলিং। এই জিনিসটা টোটালি রং। এসইও ব্যাকডেটেডও না, এসইও হচ্ছে যে ডেট এটাও না। বাট হ্যাঁ, এসইওর যে আগের যে প্যাটার্নটা আছে সেটা যদি আপনি ফলো করেন, ওই এসইও কোনো কাজে আসবে না। আগের প্যাটার্ন বলতে কোনটা বলতেছি, যে 3-4 বছর আগেও বা 2 বছর আগেও যে প্যাটার্নটা ছিল, সেটাও যদি আপনি ফলো করেন, সেটাও খুব একটা কাজে আসবে না এখন। কারণ এখনকার প্যাটার্ন আলাদা। এখন যেমন আমরা কোনো কিছু, কোনো কিওয়ার্ড লিখে যদি সার্চ দিই, গুগল এআই ওভারভিউ এখানে চলে আসে। তার মানে দেখেন, এই কিওয়ার্ডে যখন একটা ভিজিটর সার্চ করতেছে, তখন এটা যখন র্যাঙ্কে চলে আসে, অনেক অনেক কিওয়ার্ড পাবেন এরকম, যেটার জন্য আপনি জাস্ট এতটুকু অংশ যদি পড়েন, আপনাকে আর নতুন করে কোনো কন্টেন্ট পড়তে হবে না। বাট এটা যখন ছিল না, তখন সবাই কি করতো, এটার জন্য এখানে ধরেন 1 নম্বর পজিশনে যে আছে সেই সাইটটা দেখতো, 2 নম্বর সাইটটা দেখতো। তার মানে আপনি যদি শুধুমাত্র আপনার কন্টেন্টকে টার্গেট করেন, র্যান্ডম যেভাবে কন্টেন্ট লিখেন সেভাবে টার্গেট করেন, তার মানে আপনি ভিজিটর হারাবেন। তার মানে আপনাকে টার্গেট করতে হবে এই এই অংশটুকুতে আপনার সাইটটা যেন র্যাঙ্কে আসে, আপনার কন্টেন্টটা যেন র্যাঙ্কে আসে। এই জিনিসটাও আমরা মানে ক্লাসের মধ্যে শিখবো। গত যে ব্যাচটা ছিল ডিএম6, ওইটা তো কিন্তু এই টপিকটা এত ডিটেলসে ছিল না। যখন ক্লাস শেষ, মানে শেষ বলতে লাস্টের ক্লাস, তখন আমি এই টপিকটা নতুন করে অ্যাড করে ওনাদেরকে দেখাইছি। কারণ এই টপিকটা কয়েক মাস আগেও কিন্তু ছিল না, বুঝতে পারছেন, মানে এতটা পপুলার ছিল না। কিন্তু এখন আমরা সাইট ওপেন করলে, আমরা যে সাইটই করি না কেন, সেই সাইটে আমরা এমন ভাবে কন্টেন্টটা রেডি করব, স্ট্রাকচারটা এমন ভাবে হবে যেন আমরা গুগল এআই ওভারভিউ বা চ্যাট জিপিটি বা পারপ্লেক্সিটি, যে কোনো এরকম যেগুলো এআই গুলো আছে, তাদের গুলোতে যেন আমরা র্যাঙ্কে আসতে পারি। তো আমাদের প্যাটার্নটা এরকম হবে। তার মানে এক কথা যদি বলি, প্রথমত হচ্ছে কোয়ালিটি কন্টেন্ট হলো মেইন ফ্যাক্ট। এখানে কোয়ালিটি কন্টেন্ট যদি আপনি দিতে পারেন, আর কন্টেন্টের স্ট্রাকচারটা যদি বা কন্টেন্টের প্যাটার্নটা আপনি এমন ভাবে দিতে পারেন যে আপনার ওই কন্টেন্টটা গুগল এআই ওভারভিউ, পারপ্লেক্সিটি, চ্যাট জিপিটি সব জায়গাতে র্যাঙ্কে আসার মতো, তাহলে আপনার সাইটটা অবশ্যই অন্য র্যান্ডম যে সাইট গুলো আছে, যারা মানে র্যান্ডম সাইট, সেগুলো থেকে অবশ্যই ভালো হবে। তার মানে মানে কন্টেন্টটা হচ্ছে মেইন পার্ট। সেকেন্ড পার্ট যদি এখানে দেখেন, এখানে বলছে কিওয়ার্ড প্লেসমেন্ট। কিওয়ার্ড প্লেসমেন্ট মানে আপনি যে কন্টেন্টে লিখতেছেন, আমরা ধরেন একটা কিওয়ার্ড, একটা কিওয়ার্ড যদি আমি বলি, এটা একটা নতুন সাইট, সেটা আমি একটু দেখাই।
তো এখানে স্বাভাবিকভাবে ধরেন আমরা যদি কোনো ওয়েবসাইটের জন্য কাজ করি, তো এই যে কিওয়ার্ড গুলো, একটা কিওয়ার্ড নিয়ে তো আমরা কাজ করি, যেমন আমরা বেস্ট ডিজিটাল মার্কেটিং সার্চ কোর্স এটা নিয়ে সার্চ দিলাম, এটা একটা কিওয়ার্ড। এই কিওয়ার্ডটা প্লেসমেন্ট কন্টেন্টের মধ্যে আপনি পারফেক্টলি করতে পারতেছেন কিনা। যেমন টাইটেলে হতে পারে, এটা একটা টাইটেল, এটা ইন্ট্রোতে হতে পারে, আবার যে টাইটেল গুলো আছে সেখানে হতে পারে। এই ধরনের বিভিন্ন জায়গাতে প্লেসমেন্টটা পারফেক্টলি করতে পারতেছেন কিনা, এটা একটা র্যাঙ্কিং ফ্যাক্টর। এই টাইপের ইমেজ অপটিমাইজেশন, আপনি যে কন্টেন্টের ভেতরে ইমেজ গুলো দিচ্ছেন, এটা প্রপার এসইও করতে পারতেছেন বা করতেছেন কিনা। এই এসইওটা কন্টেন্টের সাথে, মানে এই ইমেজটা কন্টেন্টের সাথে পারফেক্টলি কানেক্টেড কিনা, এবং হচ্ছে এটাতে যে ইমেজটা আপনি দিচ্ছেন সেটার এসইওটা আপনি ঠিক মতো করতে পারতেছেন কিনা। যদি করতে পারেন, এটা একটা পজিটিভ সাইন যে হ্যাঁ, আপনার কন্টেন্টটা ওয়েল স্ট্রাকচার্ড কন্টেন্ট, একটা যেটা র্যাঙ্কে আসার মতো। এই টাইপের অসংখ্য বিষয় আছে। নিশ এক্সপার্টিস, এটা হচ্ছে অনেক বছর, 2 বছর আগেও চিন্তা করলে সেটা এরকম এটা ছিল না। এখন এটা কোনটা, যে আপনি ধরেন একটা ডক্টর, আমি যে টপিক গুলো বলতেছি না, এই বিষয়গুলো আপনাদেরকে জানানোর একটাই কারণ, আপনারা যেন মেইন পার্টটা বুঝতে পারেন যে আমরা যে এসইওটা করব, কেন করব। এসইওটা ব্যাকডেটেড যে বলে, বা এটা আসলে আমরা ওই প্যাটার্নে যদি কাজ করি ব্যাকডেটেড, কিন্তু যে প্যাটার্নটা ফলো করতে হবে সেটা যদি আমরা মেনটেন করি, এটা ব্যাকডেটেড না। এটা হচ্ছে অবশ্যই একটা সাইডের জন্য ভালো। কেন ভালো, কি করলে ভালো হয়, সেই বিষয়গুলো আপনাদের জানা দরকার, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে, সেই কারণে বলা। নিশ এক্সপার্টিসটা কোনটা একটু ভেঙে বলি আপনাদেরকে। ধরেন আপনি হেলথের উপরে একটা ব্লগ কন্টেন্ট, একটা সাইট বানাচ্ছেন, কারণ আপনি জানেন এই সাইট যদি আমরা ভালো করতে পারি, এখান থেকে আর্নিংটা অনেক বেশি সম্ভব। বা আপনি বিজনেস লোন, এই টাইপের যেগুলো আসছে, কথার কথা আমি বলতেছি যে এগুলোতে হচ্ছে আপনি জানেন যে এগুলোতে হচ্ছে আপনার ইনকাম জেনারেট করা যাবে। ভিজিটর যদি আপনি বেশি আনতে পারেন, তাহলে আপনি অ্যাডসেন্স বলেন বা বিভিন্ন প্ল্যাটফর্মের মাধ্যমে আপনি ভালো ইনকাম জেনারেট করতে পারবেন। ঠিক আছে, বাট যদি আপনি র্যান্ডম একটা পার্সন হন, আপনি এইটা সম্পর্কে ওয়েল নোন কেউ না, আপনি ওয়ার্ল্ড ওয়াইড বা আপনি যে রিজিয়নে কাজ করতেছেন বা যে লোকেশনে কাজ করবেন, এখানে আপনি কেউ চিনেও না, আপনি ওই সেক্টরেরই কেউ না, বাট আপনি একটা সাইট বানাচ্ছেন, বানায় কন্টেন্ট দিচ্ছেন। কোথা থেকে কন্টেন্ট দিচ্ছেন? হয়তো গুগলে কেউ কন্টেন্ট লিখছে, ওখান থেকে কপি পেস্ট করে আপনার নিজের মতো করে সাজায় গোছায় আপনি কন্টেন্ট লিখতেছেন, এভাবে লিখতেছেন। এইটার ভ্যালু বেশি হবে, নাকি একজন এরকম যে একটা হেলথের উপরে একজন সাইট বানাচ্ছে, আপনি ধরেন বানাচ্ছেন, আপনি র্যান্ডম বানাচ্ছেন, আরেকজন হচ্ছে একটা ডক্টর, সে হেলথের উপরে, ধরেন ডায়াবেটিস এর সে ডক্টর, আর সে এই টপিকের উপরে সে একটা ওয়েবসাইট বানাচ্ছে, সেখানে সে নিজে ব্লগ গুলো লিখে বলতে সেখানে তার ইমেজ ইউজ করা হয়, তার হচ্ছে যে বায়ো যেটা আছে, পার্সোনাল বায়ো, সেটা ইউজ করা হয়। তারপর হচ্ছে ওই ওয়েবসাইটের ভিতরে একটা অ্যাবাউট সেকশন আছে, যেখানে ওই ডক্টরের সব ডিটেলস দেওয়া আছে। আবার উনি যে পেশেন্ট দেখতেছে, ওই পেশেন্টের মানে ধরেন ইমেজ সবকিছু সে কন্টেন্টের ভিতরে প্লেস করে, ইমেজ গুলো ঠিকঠাক মতো দেয়, সবকিছু ওকে করে। এখন আপনি বলেন তো, কাকে প্রায়োরিটি বেশি দেওয়া হবে, কে বেশি ট্রাস্টেড হবে, বা কার র্যাঙ্ক করার পসিবিলিটি বেশি থাকবে? বুঝাইতে পারছি আপনাদেরকে? মানে দুইটা মানুষের মধ্যে, দুইটা যে র্যান্ডম সাইট কন্টেন্ট বানাচ্ছে, উনি নাকি হচ্ছে যে ডক্টর, একটা ডক্টরের ওই রিলেটেড একটা ব্লগ সাইট সে বানাচ্ছে, কাকে বেশি গুগল প্রায়োরিটি দিবে, বা সার্চ ইঞ্জিন প্রায়োরিটি সবচেয়ে বেশি কাকে দিবে, কাকে বেশি ট্রাস্ট করবে? হ্যাঁ, অবশ্যই ডক্টর। তার মানে হচ্ছে এটা জাস্ট, মানে স্বাভাবিকভাবে তো এতটা সম্ভব না যে ডক্টর যারা তারাই শুধু কাজ করবে, তা তো না। যারা ডক্টর না তারাও তো কাজ করবে, কিন্তু বিষয়টা এরকম যে আপনি যে ওই নিশে এক্সপার্টিস আপনার আছে, বা আপনি যে ওই নিশে এক্সপার্ট, এটা আপনার কন্টেন্টের মাধ্যমে হতে পারে, আপনার হচ্ছে আপনি যে অ্যাক্টিভিটি, যে কন্টেন্ট গুলো, প্লেসমেন্ট ইমেজ গুলো দিচ্ছেন, অথবা এখানে যে ভিডিও আপনি দিচ্ছেন, বা ওইটা সম্পর্কে যে আপনি ওয়েল রিসার্চ করে কন্টেন্টটা দিচ্ছেন, সবকিছুর উপরে ডিপেন্ড করবে যে আপনি এই নিশে এক্সপার্ট কিনা। যদি আপনি হতে পারেন, তাহলে আপনার জন্য ভালো, র্যাঙ্কিং আপনার জন্য সুবিধা। তারপর টেকনিক্যাল কিছু বিষয় আছে, যে আপনার ওয়েবসাইটের লোডিং স্পিডটা কেমন। তারপর মোবাইল ফ্রেন্ডলি কিনা, কারণ আমরা জানি 65 থেকে 70% ভিজিটর আসে মোবাইল থেকে। এই কন্টেন্টে ম্যাক্সিমাম ভিজিটর আসবে মোবাইল থেকে। তার মানে মোবাইল ফ্রেন্ডলি কিনা ওয়েবসাইটটা, এই ওয়েবসাইটের লোডিং স্পিডটা ঠিক আছে কিনা। তারপরে হচ্ছে এই ওয়েবসাইটের হচ্ছে আপনার কোর ওয়েব ভাইটালস, এটা নিয়ে একটা ক্লাসই আছে, এটা ঠিক আছে কিনা। যে মানে কন্টেন্ট গুলো ঠিকঠাক ওপেন হচ্ছে কিনা, বা কন্টেন্টে ধরেন এখানে বাটন একটা সেট করা আছে, এরকম কিনা যে বাটনে ক্লিক করতে যে আপ ডাউন করতেছে, এরকম হচ্ছে কিনা, বা কত সেকেন্ডের মধ্যে কন্টেন্টটা লোড হচ্ছে,
এই বিষয়গুলো সবগুলো এখানে। তারপরে হচ্ছে ওয়েবসাইটের আর্কিটেকচার এটা কেমন, যে ওয়েবসাইটটা কেমন ভাবে বানানো আছে। তারপরে হচ্ছে সাইটের সিকিউরিটি কেমন, মানে এসএসএল সার্টিফিকেট যদি আমরা বলি, একটা ওয়েবসাইটে যদি আমরা যাই, দেখেন এখানে এটা সিকিউর যদি না হয়, এটা কিন্তু রেড কালার করা থাকে। কেন করা থাকে? কারণ এই ওয়েবসাইটটা সিকিউর না। তার মানে যদি আপনার ওয়েবসাইটটা যদি সিকিউর না হয়, তাহলে সেক্ষেত্রে অবশ্যই একটা নেগেটিভ পয়েন্ট আসবে এখানে। এটা ট্রাস্টের ইস্যুটা অনেক বেশি নেগেটিভ হবে তখন। তারপর হচ্ছে দেখেন এরপরে এসে অফ পেজ এসইও, মানে ব্যাকলিংক এই টাইপের যেগুলো আছে। ব্যাকলিংক হলো একটা ফ্যাক্টর, যে আপনার ওয়েবসাইটের জন্য যদি আপনি ভালো ব্যাকলিংক করতে পারেন, কোয়ালিটি ব্যাকলিংক, নট নরমাল হচ্ছে কোয়ান্টিটি ব্যাকলিংক, কোনো প্রয়োজন নেই। যে একটা কন্টেন্টকে আমি র্যাঙ্ক করাতে গেলে 500 ব্যাকলিংক করবো, না। ব্যাকলিংক মানে হচ্ছে অন্য কোনো সাইট থেকে যদি আপনি লিংক নেন, ওই সাইটটা আপনাকে রেফার করতেছে, এরকম যদি কোনো কিছু হয়, এটা অনেকভাবে ব্যাকলিংক করা যায়, এটারও ক্লাস আছে আমাদের। এই হচ্ছে মোটামুটি দেখেন র্যাঙ্কিং ফ্যাক্টর গুলো হচ্ছে, আমি যদি বলি এই এখানকার থেকে এই কন্টেন্টটা আর স্ট্রাকচারটা অনেক ভালো, যে এখানে এক্সাক্ট বিষয়গুলো বলা আছে। তার মানে আমরা স্বাভাবিকভাবে কোয়ালিটি কন্টেন্টটাকে ফোকাস দিব, এই টাইপের বিষয়গুলো যদি ওকে করতে পারি, মোবাইল ফ্রেন্ডলি, পেজ স্পিড ভালো রাখতে হবে, আর্কিটেকচার ভালো হইতে হবে, সাইট সিকিউরিটি ভালো হইতে হবে, তারপরে ব্যাকলিংক ভালো হইতে হবে। সবকিছু যদি আমরা করতে পারি, তখন একটা ওয়েবসাইট র্যাঙ্কে আসবে। ক্লিয়ার বিষয়টা? যে মানে র্যাঙ্কিং যে ফ্যাক্টর গুলো আছে, সেগুলোর মেইন পার্ট হচ্ছে এগুলো। আপনারা এই কন্টেন্টও পড়ে দেখতে পারেন, ব্যাকলিংকের যে কন্টেন্ট আছে এটা দেখতে পারেন। এখানকার সোশ্যাল সিগন্যাল, ব্র্যান্ড সিগন্যাল এগুলো আছে, এরকম অনেক বিষয় আছে। স্বাভাবিকভাবে আপনি যে ধরেন একটা জিনিস, সিম্পল একটা কথা বলি, যেমন ধরেন আপনি ঢাকার মিরপুরে আপনি একটা রেস্টুরেন্ট দিবেন। তার মানে রেস্টুরেন্ট যদি আপনি দিতে চান, আপনি চাচ্ছেন এই কিওয়ার্ড সম্পর্কে কেউ যদি গুগলে সার্চ দেয়, যেন আপনি র্যাঙ্ক করতে পারেন, আপনার রেস্টুরেন্ট আছে। তাহলে আপনাকে কি করতে হবে? আপনাকে এমন কিওয়ার্ড চুজ করতে হবে যে কিওয়ার্ডটাতে কম্পিটিশনটা কম। এটা কিওয়ার্ড রিসার্চ আপনি যত ভালো করে করতে পারবেন, তত আপনি এই টাইপের কিওয়ার্ড নিতে পারবেন, যে কিওয়ার্ডে সার্চ ভলিউম থাকবে, আবার কম্পিটিশন কম থাকবে। তার মানে কম্পিটিশন যদি কম থাকে, তখন ওইটা নিয়ে যদি আপনি ভালো কাজ করতে পারেন, কারণ ভালো এসইও করতেছেন, ভালো কন্টেন্ট দিচ্ছেন, সাইটের লোডিং স্পিড ভালো থাকতেছে, লোকালি আপনি অনেক কিওয়ার্ড পিক করতে পারতেছেন, কাজ করতে পারতেছেন, অ্যাড করলেন, সবকিছু অ্যাক্টিভিটি যদি আপনি ভালো করতে পারেন, আবার এটা নিয়ে আপনি ভালো ভালো অথরিটি সাইট থেকে আপনি ব্যাকলিংক নিচ্ছেন, রেফারেন্স আপনি নিচ্ছেন, সবকিছু যদি ওকে থাকে, তখন আপনি ইজিলি ওখানে র্যাঙ্ক করতে পারবেন। কিন্তু কিওয়ার্ডটা যদি অনেক টাফ কোনো কিওয়ার্ড হয়, তখন হচ্ছে ইস্যুটা কিন্তু সেম এই প্রসেসে থাকবে না। এটা হচ্ছে নরমাল যে কিওয়ার্ড গুলো, লো কম্পিটিটিভ যে কিওয়ার্ড গুলো আছে, আপনি যদি এটা পিক করতে পারেন, তাহলে নরমাল প্রসেসে ভালো কন্টেন্ট দিলে আর বাকি যে কাজগুলো আছে করলে, যে কোনো কন্টেন্ট আপনি র্যাঙ্ক করাইতে পারবেন, যে কোনো কন্টেন্ট। আপনাদেরকে একটা প্র্যাকটিক্যালি একটা জিনিস দেখান। এই সাইট গুলো হচ্ছে একেবারে নতুন সাইট, এগুলো মানে আমি অ্যামাজন অ্যাফিলিয়েট যে দেখাচ্ছি, একেবারে নতুন সাইট। এটা ধরেন এই কয়দিন, ধরেন এটা হচ্ছে 6, 7, 5 তারিখ থেকে শুরু করে 5 তারিখে লাইভ করা, মানে কয়েকদিন হলো, 7, 8 দিন হলো লাইভ করা। দেখেন কতগুলো, 25টা কিওয়ার্ড চলে আসছে। বুঝতে পারছেন? তার মানে হচ্ছে এটা ডিপেন্ড করবে আপনি কিওয়ার্ড কিভাবে নিচ্ছেন। কিওয়ার্ডটা যদি আপনি সুন্দরভাবে পিক করতে পারেন, তাহলে আপনি আপনার এসইওর কাজটা, প্রসেসটা সহজ হবে। তার মানে কিওয়ার্ডটাকে মেইন পার্ট আগে দিতে হবে, তারপরে কন্টেন্ট সব। আর বাকি যে বিষয়গুলো আছে, এগুলো যদি আপনি পারফেক্টলি করতে পারেন, এসইও তে স্বাভাবিকভাবে আপনি যে কোনো কিওয়ার্ডে র্যাঙ্ক করতে পারবেন। কিন্তু যদি সেই কিওয়ার্ডের ডিফিকাল্টি বেশি হয়, সেটা সময় সাপেক্ষ ব্যাপার। আবার এরকমও কিছু বিষয় আছে, যদি আপনি মনে করেন যে জব সাইট, বিডি, বা যেসব আপনার কম্পিটিটর যদি হয় এরকম যে এত অথরিটি পাওয়ারফুল, মানে আপনার যে কম্পিটিটর, যার হচ্ছে ট্রাস্ট লেভেলটা 100-তে 100, তাকে হচ্ছে মানে মুখে মুখে সবাই চেনে, তাহলে ওই সব কিওয়ার্ডে আপনি র্যাঙ্ক করতে পারবেন না, খুব সহজে না, অনেক কঠিন হয়েও আপনি র্যাঙ্ক করতে পারবেন না, হয়তো বা পারলেও অনেক সময়ের ব্যাপার। এসবকে আমি এক্সাম্পল হিসেবে ধরতেছি না, আমি নর্মাল ভাবে বলতেছি। কারণ আপনারা মনে করতে পারেন, তাহলে কি জব সাইট নিয়ে যদি আমি কাজ করতে থাকি, তাহলে এই কাজগুলো করলে কি আমি র্যাঙ্ক করতে পারবো কিনা? না, কখনোই পারবেন না। কারণ তার হচ্ছে একটা ওয়েবসাইটে আপনি ধরেন একটা দোকান দিচ্ছেন, আমারও দোকান আছে, আপনার দোকানটা ভালো, আমি নতুন দোকান দিচ্ছি, আমি আপনার ডেকোরেশন আপনার থেকে আরো বেস্ট আমি করতে পারি, এটা নিয়ে কোনো ইস্যু না। আমি যেমন কস্টিং করবো, তত ডেকোরেশন ভালো হবে, আপনার থেকে আমার প্রোডাক্টের সোর্সিং ও ভালো হবে, ডেকোরেশন ভালো, সব আমি করতে পারবো। বাট
একটা জিনিস আপনি করতে পারবেন না, সেটা হচ্ছে কখনোই সম্ভব না যে তার যদি এমন হয় যে সব মানুষ তাকে চেনে, এক নামে তাকে চেনে, যে উনি হচ্ছে ট্রাস্টেড প্রোডাক্ট দেয় এবং প্রোডাক্টের কোয়ালিটি সবচেয়ে ভালো, প্রাইজিং ও সবকিছু ওকে, সবাই তাকে চেনে, তাহলে আপনি ওই জিনিসটা কখনোই একদিন, 2 দিন, 1 মাস, 2 মাসে নিতে পারবেন না। কারণ আপনাকে একটা লেভেলে যাওয়ার পরে হয়তো বা আপনি ওই বিষয়টা তার কাছ থেকে নিতে পারবেন, এত সহজে না। এর বাইরে সবই আপনি করতে পারবেন। আপনার সাইটের লোডিং স্পিড বলেন, ইউআরএল স্ট্রাকচার বলেন, ইমেজ অপটিমাইজেশন, সবই করতে পারবেন। কিন্তু ওই একটা জিনিসে, যে তার যদি অথরিটি অনেক ভালো হয়, ওয়েল নোন কোনো সাইট হয়, তাহলে সেই জিনিসটা আপনি নিতে পারবেন না, ওটা সময় সাপেক্ষ ব্যাপার। কিন্তু ওই ধরনের কিওয়ার্ড যদি আপনি চুজ করেন, সেক্ষেত্রে আপনাকে সময় লাগবে। কত সময় লাগবে এটা ডিপেন্ড করবে, বাট সময় লাগবে অনেক বেশি। আর যদি এরকম হয় যে না, যাদের সাথে আপনি কম্পিট করতেছেন তারাও আপনার মতোই, তখন এই জিনিসগুলো যদি তার চেয়ে আপনি ভালো করতে পারেন, আপনি ইজিলি র্যাঙ্ক করতে পারেন। যদি আমি র্যাঙ্ক করতে চাই, তাহলে আমাকে স্বাভাবিক আসলে কি কাজ করতে হবে, কোনটাকে প্রায়োরিটি সবচেয়ে বেশি দিতে হবে, এতটুকু বলেন, কোনটাকে সবচেয়ে বেশি প্রায়োরিটি? পেজ অবভিয়াসলি স্পিড। কন্টেন্টকে আগে দেখতে হবে। হ্যাঁ, পেজ স্পিড। পেজ স্পিড হতে পারে, কোয়ালিটি কন্টেন্টটা মেইন পার্ট। ফার্স্ট হচ্ছে কোয়ালিটি কন্টেন্ট। তবে এই 10টার বাইরে যদি আমি বলি, যেটাকে আগে প্রায়োরিটি দিতে হবে, 2টা জিনিস। আপনারা নেক্সট টাইম কোনোদিন যদি অ্যামাজন অ্যাফিলিয়েশনও করেন, আমি বলে রাখতেছি, আপনারা অ্যামাজন অ্যাফিলিয়েশন বলেন বা যে কোনো অ্যাফিলিয়েট মার্কেটিং যদি করেন, যেই 2টা জিনিস আরো এর আগে প্রায়োরিটি দিতে হবে, সেটা হচ্ছে, ধরেন স্বাভাবিক একটা সেন্স থেকে চিন্তা করেন, আপনি যদি যে কোনো একটা জায়গাতে যদি বিজনেস করতে চান, আপনি আসলে ওই জায়গাতে কিসের বিজনেস করবেন, এটা কিন্তু আপনাকে অনেক বেশি আগে ইফেক্টিভ ওয়েতে চিন্তা করতে হবে। এমন একটা বিজনেস আপনাকে পিক করতে হবে, যে বিজনেসে ওখানে আপনি কম্পিটিশনে টিকে থাকতে পারবেন। আপনি যদি মনে করেন ধানমন্ডি একটা লোকেশনে, যে ধরেন 10-এর এখানে অনেক রেস্টুরেন্ট, এখন আপনি চিন্তা করতেছেন এখানে আপনি সঙ্গে সঙ্গে যে ভালো কিছু করতে পারবেন না। কারণ হচ্ছে কি, যেই লোকেশনটা আপনি নিচ্ছেন এখানে কম্পিটিশন অনেক হাই। তার মানে আপনাকে ওখানে একটু ওইভাবে চিন্তা করতে হবে যে আমি এখানে কি বিজনেস করব, সেই বিজনেসটা মেইন প্রায়োরিটি আগে, মানে আপনার নিশ, এটাকে বলে নিশ। মানে আপনি যেটা নিয়ে কাজ করবেন সেটা হচ্ছে আপনার নিশ। তার মানে আপনাকে নিশ সিলেকশনে অনেক বেশি কেয়ারফুল থাকতে হবে, যে নিশ সিলেকশনটা এমন ভাবে নিতে হবে, যে লোকেশনে যে নিশটা নিয়ে বা যে টপিকে আমি বিজনেস করলে ভালো হবে সেটা আগে সিলেক্ট করতে হবে, সেটা ভালো। এটা হচ্ছে এই 10টার বাইরে কিন্তু, বা এখানেও যেটা পাবেন না তার বাইরে বলতেছে। আপনি ধরেন অ্যাফিলিয়েশন করবেন, ধরেন পুল ক্লিনার নিয়ে কাজ করবেন, রোবট পুল ক্লিনার, মানে সুইমিং পুলের যে ক্লিনার থাকে, তাহলে আপনাকে চিন্তা করতে হবে এটার আসলে কম্পিটিশনটা কেমন। যদি দেখেন যে না, কম্পিটিশনটা এমন যে এখানে টেকা সম্ভব, আমি ইউএসএ টার্গেট করতেছি কিন্তু ইউএসএ তে কম্পিটিশনটা একটু কম আছে, যদি হয় তাহলে আপনি করতে পারবেন। এটা গেল ফার্স্ট। সেকেন্ড হচ্ছে, আপনাকে কিওয়ার্ড চুজ করতে হবে। আপনি রেস্টুরেন্ট বিজনেস দেন, কোনো সমস্যা নাই, এখন আপনাকে কিওয়ার্ড গুলো পিক করতে হবে। আপনি যদি এখন মনে করেন হান্ডি বিফ বা হান্ডি ধরেন কিছু একটা, বা ধরেন আপনার এগুলো অনেক বেশি পপুলার, বা ধরেন কাচ্চি বিরিয়ানি, কারণ আপনাকে চিন্তা করতে হবে এটা দিয়ে তো অলরেডি ভালো ভালো 10টা মানে রেস্টুরেন্ট আছে যারা একেবারে পপুলার। তার মানে আপনাকে চিন্তা করতে হবে এটা না, এর বাইরে একটা আইটেম চিন্তা করতে হবে, যেটা হয়তো বা ওই স্ট্যান্ডার্ডে বা ওই লোকেশনে ওই স্ট্যান্ডার্ডে এই আইটেমটা যদি আমি নতুন করে নিয়ে আসি, তাহলে হয়তো বা ভালো কাজ করতে পারে। এটা আপনাকে চিন্তা করতে হবে। তার মানে আপনাকে নিড সিলেকশন যেমন হচ্ছে কেয়ারফুলি করতে হবে, এরপরে কিওয়ার্ডটাকে পিক করতে হবে ওভাবে। বা আপনাকে ওই টপিকটা চুজ করতে হবে এমন ভাবে যে হ্যাঁ, এখানে আমি এটা নিয়ে কাজ করলে সবচেয়ে ভালো হবে, কারণ এটার কম্পিটিশনটা এখানে একটু কম বা একটু ডিফারেন্ট আছে। তার মানে আপনি ওটা নিয়ে কাজ করেন, এর পরবর্তীতে বাকি যে বিষয়গুলো আছে এগুলো মেনটেন করেন, তাহলে আমি কেন বিষয়টা তুললাম, বিষয়টা এই কারণে তোলা, কারণ হচ্ছে হ্যাঁ, পরবর্তীতে আপনারা করতেই পারেন, কারণ আপনারা এই যে এসইও সোশ্যাল মিডিয়া মার্কেটিং করলে আপনাদের অ্যামাজন অ্যাফিলিয়েশন বলেন, যে কোনো অ্যাফিলিয়েশন ইজিলি আপনারা করতে পারবেন। ইজিলি, আমি বলতেছি, মনে রাখবেন, এটা পরে মিলাই দেখবেন, ইজিলি করতে পারবেন। তখন প্রবলেম হবে একটা জায়গাতে, যে হচ্ছে নিশ সিলেকশনটাতে প্রবলেম। তাহলে কি হবে, আমাদেরকে এমন নিশ নিতে হবে যেটাতে আপনাদের জন্য র্যাঙ্ক করতে সুবিধা হবে। কিওয়ার্ডটা এমন ভাবে পিক করতে হবে যে কিওয়ার্ডে আপনি কম্পিটিশনে খুব সহজে টিকে থাকতে পারবেন। এর বাইরে বাকি তো এসইও তে যা আছে এগুলো তো থাকবেই। ক্লিয়ার বিষয়টা? কোনো কনফিউশন আছে? আচ্ছা, এখন হচ্ছে গুগল অ্যালগোরিদম নিয়ে একটু কথা বলি।
ধরেন গুগল অ্যালগোরিদম লিখে যদি সার্চ দিই, গুগল অ্যালগোরিদমটা আসলে কি, এটা নিয়ে কোনো ধারণা আছে আপনাদের? গুগল অ্যালগোরিদমটা হচ্ছে একটা রুলস আর ক্যালকুলেশন, যেটা হচ্ছে গুগল সার্চ ইঞ্জিনকে আরো ভালো রেজাল্ট দেওয়ার জন্য যেটা হচ্ছে কাজ করে। মানে আপনি যদি লিখে সার্চ দেন এরকম, যে ধরেন আমি ওস্তাদ লিখে যদি সার্চ দিই, দেখেন, তার মানে এইটা লিখে সার্চ দিলে, বা যদি আমি যদি এরকম কোনো কিছু লিখি, ধরেন trainer, এটা এটা লিখে আমি যখন সার্চ দিলাম, তখন যে সাইট গুলো র্যাঙ্ক করতেছে, এই সাইট গুলো যে একটা ভিজিটরের জন্য ইফেক্টিভ কিনা, একটা মানে যে কিওয়ার্ডের জন্য কোনো ভিজিটর লিখে সার্চ দিচ্ছে, তার মানে সেই কিওয়ার্ড গুলো একটা ভিজিটরের জন্য কি ধরনের রেজাল্ট শো করলে তার জন্য পারফেক্ট হবে, সেই রেজাল্ট গুলো সামনে আনবে। তার মানে এই যে একটা রুলস বা একটা হচ্ছে আপনার ক্যালকুলেশন আছে, যেই ক্যালকুলেশনটা গুগল ব্যবহার করে হচ্ছে সার্চ রেজাল্টকে আরো বেশি রিলেভেন্ট করার জন্য। আগে 5-6 বছর আগে কি হতো, জাস্ট হচ্ছে আপনি যদি লিখে সার্চ দেন এরকম পোল ক্লিনার ইউএসএ, এরকম যদি কোনো কিওয়ার্ড লিখে সার্চ দেন, তার মানে যে ওয়েবসাইট গুলো তার টাইটেলে যার ইউআরএল এর মধ্যে এটাকে ইউজ করছে, এবং হচ্ছে ওই ওয়েবসাইট তার কন্টেন্টের ভেতরে যতবার এই কিওয়ার্ডটাকে পিক করছে, তখন হচ্ছে সেটাকে প্রায়োরিটি দেওয়া হতো আগে। মানে হচ্ছে কন্টেন্ট কি হচ্ছে সমস্যা, কন্টেন্টের টাইটেলে, কন্টেন্টের ইউআরএল এ, কন্টেন্টের ভেতরে এই কিওয়ার্ডটাকে বারবার সে যদি প্লেসমেন্ট করে, এটাকে প্রায়োরিটি দেওয়া হতো আগে। মানে এটা হলো ব্ল্যাক হ্যাট এসইও বলে, আগে এটা অনেক বেশি ব্যবহার হতো। তো এই হচ্ছে বিষয়। কিন্তু এখন হচ্ছে এই জিনিসটা এভাবে থাকে না। কেন থাকে না? কারণ হচ্ছে এই কারণে থাকে না যে এটা হচ্ছে রিলেভেন্ট না। কারণ একটা ওয়েবসাইটের মধ্যে যদি বারবার একটা কন্টেন্টের ভিতরে বারবার এই কিওয়ার্ডটাকে প্লেসমেন্ট করা হয়, ওটা তো কোনো ন্যাচারাল কোনো কিওয়ার্ড কন্টেন্ট থাকে না। তো বিষয়টা হচ্ছে এরকম। সরি। তো তার মানে এই যে অ্যালগোরিদমটা, মানে গুগলের অ্যালগোরিদম বলি বা হচ্ছে প্রত্যেকটা সার্চ ইঞ্জিনের যে অ্যালগোরিদম আছে, তারা এমন ভাবে কাজ করতেছে বা আপডেট গুলো এমন ভাবে আনতেছে যে এখন এই সময় এখনকার স্ট্যান্ডার্ডে একটা ভিজিটর একটা কিওয়ার্ড লিখে সার্চ দিলে সে কি চায়, কি হলে সে সবচেয়ে বেশি স্যাটিসফাইড হবে, এই ক্যালকুলেশন গুলো গুগল অ্যালগোরিদম কাজ করে এগুলো নিয়ে। এটার জন্য যদি মনে হয় যে না, এটার জন্য এমন সাইট গুলো র্যাঙ্ক করবে, তারা হচ্ছে সবচেয়ে ভালো কন্টেন্ট প্রোভাইড করবে, তারা সবচেয়ে বেশি ট্রাস্টেড হবে, তারপর কন্টেন্টের ভিতরে তারা এই বিষয়গুলো মেনটেন করবে, তারা যে ব্যাকলিংটা করবে সেই ব্যাকলিংটা অনেক বেশি পাওয়ারফুল ব্যাকলিং হবে। যেমন পুল ক্লিনার নিয়ে যদি সে কন্টেন্ট লিখে, তার মানে সে পুল ক্লিনার রিলেটেড যারা অথরিটি সাইট আছে তাদের কাছ থেকে রেফারেন্স তার পেতে হবে। মানে এই ধরনের যে অনেক ধরনের ক্যালকুলেশন আছে, রুলস আছে, সেগুলো হচ্ছে কেন দেওয়া হয়, শুধুমাত্র ভিজিটর যেন যে কিওয়ার্ড লিখে সার্চ দেবে, সে যেন একবারে রিলেভেন্ট যেন একটা মানে কন্টেন্ট পায়, সে যেন এমন কন্টেন্ট তাকে প্রোভাইড করতে পারে যেন সে পারফেক্টলি স্যাটিসফাইড হয়। এটার জন্য এই অ্যালগোরিদম গুলো নিয়ে আসে। এখন এই অ্যালগোরিদম গুলো কেমন একটু দেখাই আপনাদেরকে। ধরেন গুগল অ্যালগোরিদম লিখে যদি আপনারা সার্চ দেন, এরকম অনেকগুলো অ্যালগোরিদম পাবেন। যেমন হচ্ছে হিস্ট্রি অফ গুগল অ্যালগোরিদম আপডেট, এখানে গুগল অ্যালগোরিদমটা কি সেটা দেওয়া আছে। তারপরে দেখেন এই ধরনের অনেকগুলো আপডেট আছে, প্রত্যেক বছর এরকম অসংখ্য কিওয়ার্ডের মানে অ্যালগোরিদমের আপডেট আসে। যেমন লাস্ট হচ্ছে জুন মাসের 30 তারিখে, মানে এই যে জুলাই আগস্ট চলতেছে, জুন মাসের 30 তারিখে একটা আপডেট, এটাকে বলে কোর আপডেট। এগুলো আমি একটা একটা করে আসতেছি। কোর আপডেটটা হচ্ছে সবচেয়ে বেশি মানে টেনশনের একটা জিনিস। আমরা যারা এসইও নিয়ে কাজ করি, তাদের সবচেয়ে বেশি টেনশনের হেডেকের জিনিস হচ্ছে এই কোর আপডেট। মানে একটা কোর আপডেট আসা মানে ধরেন আপনার ক্লায়েন্ট নেট টানাটানি অবস্থা, মানে বিষয়টা এরকম যদি আপনি ভালো মতো কাজ না করতে পারেন। কেন? কারণ হচ্ছে দেখেন, ধরেন গুগল আজকে একটা আপডেট আনলো, ধরেন জুন মাসের 30 তারিখে একটা আপডেট আনলো, যে বললো যে এরকম যে কন্টেন্টটা আরো বেশি ইফেক্টিভ হতে হবে, কন্টেন্ট এমন ভাবে লিখতে হবে, একটা কিওয়ার্ডের জন্য কেউ যদি সার্চ করে সেই কন্টেন্ট গুলো র্যাঙ্ক করবে, কন্টেন্ট গুলো এমন হতে হবে যে একটা ভিজিটর যেন পারফেক্টলি স্যাটিসফাইড হয়, যে সে আর কোনো কন্টেন্ট যেন তাকে দেখতে না হয়। কন্টেন্টের মধ্যে ইমেজ হতে পারে,
কন্টেন্টের মধ্যে যে হচ্ছে রেফারেন্স যে লিঙ্ক গুলো সেগুলো হতে পারে, বিভিন্ন ধরনের বিষয় রাখতে হবে যেন পারফেক্টলি সে যেন কন্টেন্টটাতে স্যাটিসফাইড হয়। এখন জুন মাসের 30 তারিখে ধরেন এরকম আপডেট দিল, সে বললো। এখন জুন মাসের পরে সেপ্টেম্বরের 1 তারিখে সে নতুন একটা আপডেট আনলো, বছরে 3 বারের মতো আপডেট আনে, এরকম 4 আপডেট। সে ওই সময় সেপ্টেম্বরে যে বলতেছে যে এরকম কন্টেন্টের মধ্যে শুধু এরকম থাকলে হবে না, প্রত্যেকটা কন্টেন্টে পারফেক্ট একটা ভিডিও থাকতে হবে, সেটা নিজের চ্যানেলের ভিডিও, কথার কথা বলতে। তার মানে হচ্ছে কি, ওই সেপ্টেম্বরে যে যে সাইট গুলো এতদিন এটা মেনটেন করে নাই, তাদের কন্টেন্টটা অবশ্যই ধরেন 5,000 সাইট র্যাঙ্ক করে, এর মধ্যে 500 সাইট শুধু ভিডিওটা এতদিন ইউজ করতো, এখন মানে আর বাকি কেউ ভিডিও দিত না। তার মানে কি হচ্ছে, ধরেন আপনি একটা কন্টেন্ট 1 নাম্বার পজিশনে র্যাঙ্ক করতেছেন, আপনি কিন্তু ভিডিও দিতেন না, আমি জাস্ট এক্সাম্পল বলতেছি, কিন্তু কিন্তু আপনি 1 নাম্বার পজিশনে র্যাঙ্ক করতেন, কিন্তু যখন সেপ্টেম্বরে নতুন একটা আপডেট আসলো, যে আপনি যেহেতু ভিডিও ইউজ করেন না, কিন্তু গুগলের আপডেট হচ্ছে এরকম যে ভিজিটররা স্যাটিসফাইড হচ্ছে না, ভিজিটরকে আরো বেশি স্যাটিসফাই করার জন্য কি করতে হবে, প্রত্যেকটা কন্টেন্টের মধ্যে ভিডিও রাখতে হবে, তার নিজের একটা ভিডিও রাখতে হবে। তার মানে আপনি যেহেতু 1 নাম্বার পজিশনে, কিন্তু আপনি তো ভিডিও রাখেন নাই, তার মানে এই যে অ্যালগোরিদম আপডেটটা আসলো, এর ফলে কিন্তু আপনার র্যাঙ্কিং ফল করবে। কেন ফল করবে? কারণ গুগল এখন যেটা চাচ্ছে বা যেটা দিতে বলতেছে সেটা আপনার কাছে নাই, যাদের কাছে আছে তারা র্যাঙ্কের সামনের দিকে আসবে। তার মানে তখন কি কাজ করতে হবে, গুগল একটা আপডেট যখন আনে তখন হচ্ছে এসইও তে যারা ইনভলভ তারা খুব বেশি প্রেসারে থাকে। কেন থাকে? এখনকার যে আপডেট, এই আপডেট অনুযায়ী আপনার সাইটটাকে আবার করে সাজাতে হবে। সে যদি বলে যে ইমেজ 3টা দিতে হবে, কথার কথা, আপনাকে 3টা পারফেক্টলি ইমেজ দিতে হবে, একটা ভিডিও দিতে হবে। তারপর কন্টেন্টের ভিতরে যদি মনে করে যে না, কন্টেন্টের ভিতরে রেফারেন্স আরো অনেক বেশি দিতে হবে, দিতে হবে। কন্টেন্টের মধ্যে যদি বলে যে বায়ো দিতে হবে, দিতে হবে। তার মানে যা যা অ্যালগোরিদমে যা যা রুলস নিয়ে আসবে, সেগুলো আপনাকে মেনটেন করতে হবে। যদি আপনি মেনটেন করতে পারেন, আপনি র্যাঙ্কে আবারও আগে আসবেন। যদি না করতে পারেন, 1 মাস, 2 মাস, 3 মাস, 4 মাস এরপরে আপনাকে ওই সাইটের খুঁজে পাওয়া যাবে না। তার মানে এসইওটা একটা অনগোয়িং প্রসেস। এটা হচ্ছে আপনি যখন শুরু করবেন, মানে আপনাকে শেষ পর্যন্ত লেগে থাকবে, যতদিন আপনি কাজ করবেন ততদিন আপনাকে আপডেট থাকতে হবে। এমন না যে অন টাইম প্রসেস না, একবার কাজ করে রাখেন লাইফ টাইম আসবে না, কখনোই না। এসইও তে যারা কাজ করে দেখবেন যে তারা সবসময় এই যে অ্যালগোরিদম আপডেট বলেন, নতুন নতুন বিষয়গুলো নিয়ে ইনভলভ থাকে। কেন থাকে? কারণ যদি আপনি না রাখেন, আপনার ওয়েবসাইট আপনি বেশি দিন কন্টিনিউ করতে পারবেন না, মানে ভালো পজিশনে রাখতে পারবেন না, আপ ডাউন চলতেই থাকবে এরকম। আমরা একটা মানে এর এক্সাম্পল আমি পরে দিব, বা ধরেন এরকম আমরা একটা ওয়েবসাইট নিয়ে কাজ করতেছি, যে ওয়েবসাইটটা এমন ছিল যে ধরেন অসংখ্য কন্টেন্ট দেওয়া আছে, ধরেন 150-200টা কন্টেন্ট। তার মানে ইজিলি র্যাঙ্ক করার কথা, তাদের সাইকোলজি এরকম ছিল যে আমরা কন্টেন্ট বেশি দেবো, র্যাঙ্ক করবো, বাট তারা কোনো ধরনের কোনো কিওয়ার্ডে র্যাঙ্কে আসতো না। এই প্রজেক্টটা আমরা করলাম, তখন হচ্ছে পুরো সাইটটা অ্যানালাইসিস করার পরে কি করলাম, যে কন্টেন্ট গুলো আপডেট না, বা অ্যালগোরিদমের যে নতুন নতুন যে রুলস গুলো আছে এটা কোনোটা মেনটেন করে না, শুধু ঢালাও ভাবে একটা কন্টেন্ট দিয়ে রাখে, কোনো রেফারেন্স নাই, কোনো কিছু নাই, মানে ট্রাস্টেড কোনো কিছু নেই। পরে আমরা 2 মাস কি 2.5 মাস সময় লাগলো পুরো সাইটটা আবার মানে ওয়েল অর্গানাইজ করতে। তারপরে এখন অসংখ্য কিওয়ার্ডে র্যাঙ্ক করতেছে আলহামদুলিল্লাহ। মানে পার ডে দেখা যাচ্ছে যেখানে মাসে কিওয়ার্ড আসতো 28টা 30টা এরকম, এখন দিনে কিওয়ার্ড আছে 700-800 প্লাস। তো এটাই হচ্ছে অ্যালগোরিদম আপডেট। এখন আমি অ্যালগোরিদম আপডেট গুলো একটু আপনাদেরকে দেখাই। স্বাভাবিকভাবে একটা অ্যালগোরিদম যখন হয়, গুগল অ্যালগোরিদম কয়েকটা বিষয় নির্ধারণ করে, যে কোন পেজ গুলো, ধরেন এটা নিয়ে যখন আপনি সার্চ দিবেন, যে সাইট গুলো আসবে এটা দেখবে হচ্ছে কোন পেজ গুলো সবচেয়ে বেশি রিলেভেন্ট, আবার কোন পেজ গুলো সবচেয়ে বেশি ট্রাস্টেড, আর কোন কন্টেন্ট গুলো, এই যে সাইট গুলো আছে তার এই কিওয়ার্ডের জন্য কোন কন্টেন্ট গুলো সবচেয়ে বেশি মোবাইল ফ্রেন্ডলি এবং হচ্ছে ফাস্ট লোড হয়। আর লাস্ট হচ্ছে এটা যে কোন কন্টেন্টটা আসলে ইউজারদের জন্য সবচেয়ে বেশি ইফেক্টিভ হবে। তার মানে 4টা জিনিস বেশি দেখে, এই অ্যালগোরিদম গুলো সবচেয়ে বেশি 4টা জিনিস দেখে। প্রথম হচ্ছে কোন পেজ গুলো সবচেয়ে বেশি রিলেভেন্ট, মানে এই কিওয়ার্ডের জন্য কোন কন্টেন্ট গুলো সবচেয়ে বেশি রিলেভেন্ট। সেকেন্ড হচ্ছে কোন পেজ গুলো সবচেয়ে বেশি ট্রাস্টেড, বা কোন ওয়েবসাইট গুলো, এখানে তো অনেকগুলো সাইট র্যাঙ্ক করে, এর মধ্যে কোন ওয়েবসাইট গুলো সবচেয়ে বেশি ট্রাস্টেড। তারপরে কোনগুলো সবচেয়ে মোবাইল ফ্রেন্ডলি এবং হচ্ছে ফাস্ট লোড হয়। আর 4 নাম্বার হচ্ছে
কোন কন্টেন্ট গুলো এখানে যেগুলো র্যাঙ্ক করে তার মধ্যে কোন কন্টেন্ট গুলো সবচেয়ে বেশি ইউজারের কাজে আসবে, এই চারটা জিনিস মেইনলি দেখা হয়। এভাবে করে অ্যালগোরিদম আপডেট গুলো আসে। এর মধ্যে সবচেয়ে পাওয়ারফুল হচ্ছে কোর আপডেট। এই কোর আপডেটটা পুরো র্যাঙ্কিং সিস্টেমটাকে পরিবর্তন করে দেয়। এটা মাথায় রাখবেন, কোর আপডেট মানে ধরে নেবেন এটা পুরো র্যাঙ্কিং সিস্টেমের সাথে কানেক্টেড। মানে এমন না যে এটা করলে হবে এটা করলে হবে, পুরো ওয়েবসাইটের র্যাঙ্কিং সিস্টেম, পুরো গুগলের যে সার্চ ইঞ্জিনের যে র্যাঙ্কিং সিস্টেম আছে এটাতে পুরোপুরি ইফেক্ট থাকে। এই কারণে এটা সবচেয়ে বেশি মানে হেডেকের জিনিস। মানে এক একটা আমরা এসইও যারা করি বা আপনারা যদি কখনো করেন, সবচেয়ে বেশি প্রেসার হবে এই সময়টাতে যখন কোর আপডেটটা দিবে। কারণ একটা কোর আপডেট দেওয়া মানে ধরেন অনেক সাইটের র্যাঙ্কিং ডাউন হয়ে যায়, র্যাঙ্কিং ফল করে, আবার নতুন নতুন বিষয়গুলো অ্যাড করতে হয়। এই যে র্যাঙ্কিং, এই গুগল গুগল র্যাঙ্কিং মানে কি বলে, কোর আপডেট যেটা আছে এটা বছরে হয় 3 থেকে 4 বার। লাস্ট এবার হচ্ছে জুন মাসের 30 তারিখে। আমার ধারণা যে আগস্টের শেষে অথবা সেপ্টেম্বরের প্রথমে আবার একটা আপডেট দিবে। কারণ জুন মাস, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর এরকমই হবে। এটা হচ্ছে, এর বাহিরে হচ্ছে একটা আছে গুগলের হেল্পফুল কন্টেন্ট আপডেট। এটা হলো পুরো র্যাঙ্কিং সিস্টেম, কোর আপডেটটা পুরো র্যাঙ্কিং সিস্টেমের সাথে কানেক্টেড। এর বাইরে হচ্ছে হেল্পফুল কন্টেন্ট আপডেট। মানে এই যে ধরেন এই কিওয়ার্ডের জন্য যে কন্টেন্ট গুলো র্যাঙ্ক করে, ধরেন এখন পর্যন্ত র্যাঙ্ক করে সবই ওকে, ঠিক আছে, এই সাইট গুলো সবকিছু ঠিকঠাক। কিন্তু গুগল ক্যালকুলেট করতেছে যে সেপ্টেম্বরে যদি নতুন করে আপডেট দেয় তার আগে সে কিন্তু ক্যালকুলেট করবে যে আসলে এই কিওয়ার্ড গুলোর জন্য যারা র্যাঙ্ক করে আছে তারা এই কন্টেন্ট গুলো আসলে মানে এই যে ভিজিটর যারা তাদের কি কোনো উপকারে এখন আসতেছে কিনা। মানে এই 3-4 মাসেও তারা একটা আপডেট দিবে এরকম যে আসলে কি এই কন্টেন্ট গুলো, এই কিওয়ার্ডের জন্য যে কন্টেন্ট গুলো র্যাঙ্ক করছে তাদের কোনো মানে উপকারে আসছে কিনা। যদি দেখে যে না, ক্যালকুলেট করে উপকারে আসতেছে কিনা মানে কিভাবে বুঝবে, এই কিওয়ার্ডে লিখে সার্চ দেওয়ার পর যে সাইট গুলো আছে, কন্টেন্ট ভিজিটর এখানে আসতেছে, আসার পরে আবার এই কন্টেন্টে যাচ্ছে, এই কন্টেন্টে যাচ্ছে, আবার এরকম কোনো কিছু কিওয়ার্ড, আরেকটা কিওয়ার্ড লিখতেছে যে বেস্ট পুল ক্লিনার, এটা। কারণ হচ্ছে কি, পুল ক্লিনার ইউএসএ লিখে সার্চ দেওয়ার পরে সে স্যাটিসফাইড না, যে র্যাঙ্কিং গুলো আছে সেটাতে স্যাটিসফাইড না, সে আবার এই ধরনের কিওয়ার্ড লিখতেছে, আরেকটা কিওয়ার্ড কিন্তু একই ধরনের, লেখার পর আবার সেই সাইট গুলো চেক করবে। তার মানে কি, সে এখন পর্যন্ত স্যাটিসফাইড না। গুগল দেখতেছে যে স্যাটিসফাইড না, তার মানে কি, তার মানে এই কিওয়ার্ডের জন্য আমি যে র্যাঙ্কিংটা রাখছি এখানে, এটা আসলে সে স্যাটিসফাইং না। তার মানে এখানে আরো এমন কিছু অ্যাড করতে হবে যেটার জন্য এই সাইট গুলো যেন ওভাবে আপডেট করে নিজেকে, যেন এই ভিজিটর গুলো যেন ইফেক্টিভ রেজাল্টটা পায়। বুঝতে পারছেন, এটা হলো কন্টেন্টের সাথে কানেক্টেড। হেল্পফুল কন্টেন্ট আপডেট যেটা, এটা পুরোপুরি কন্টেন্টের সাথে কানেক্টেড, এটা অন্য কোনো কিছুর সাথে না, ডিরেক্ট কন্টেন্টের সাথে কানেক্টেড। আরেকটা হচ্ছে আপনার লিঙ্ক স্প্যাম আপডেট। লিঙ্ক স্প্যাম আপডেট মানে হচ্ছে এটা পুরোপুরি লিঙ্কের সাথে কানেক্টেড। আপনি যে স্প্যামে লিঙ্ক করতেছেন কিনা, মানে বিষয়টা এরকম যে ধরেন আপনার ফুটবলের একটা হচ্ছে ওয়েবসাইট আছে, এন্ড ফুটবল থেকে আপনি কি করতেছেন, পলিটিক্স এর একটা ওয়েবসাইটের সাথে লিঙ্ক আপ করছেন বা ওখান থেকে একটা লিঙ্ক নিচ্ছেন, তার মানে এটা কিন্তু স্বাভাবিকভাবে স্প্যাম একটা লিঙ্ক। নরমালি যদি চিন্তা করি, পলিটিক্স এর ওই ওয়েবসাইটটা হয়তো বা অনেক বেশি অথরিটি সাইট হতে পারে, সেটা আলাদা ইস্যু, বাট আপনার সাথে কিন্তু কানেক্টেড না। বা আপনি কোনো অ্যাডাল্ট কোনো সাইট থেকে লিঙ্ক দিচ্ছেন, বা আপনি এমন একটা স্প্যামি সাইট থেকে লিঙ্ক দিচ্ছেন যেটা অনেক বেশি স্প্যাম, অনেক বেশি, সে সাইট থেকে আপনি লিঙ্ক নিচ্ছেন। তার মানে এই যে আপডেটটা আসে লিঙ্ক স্প্যাম আপডেট, এটার কারণটা হচ্ছে এটা যে যে সাইট গুলো এই ধরনের অ্যাক্টিভিটি করে সেই সাইট গুলো একটু রিফ্রেশ করে দেয়, যে একটা আপডেট আসলো, যারা নেগেটিভ কাজগুলো করছে তারা র্যাঙ্কিং থেকে মানে পুরোটা নেগেটিভ দিকে চলে যায় তাদের সাইট গুলো। এই কারণে এই স্প্যাম আপডেটটা দেওয়া হয়। আর যদি পপুলার কিছু আপডেটের কথা বলি, একেবারে পপুলার যেটা ওয়েল নন, সবাই চেনে জানে, এরকম পান্ডা আপডেট, পেঙ্গুইন আপডেট, তারপর হচ্ছে হামিং বার্ড, তারপর হচ্ছে র্যাঙ্ক ব্রেইন, বার্ড, এই ধরনের অনেকগুলো আছে যেগুলো হচ্ছে আপনার মানে গুগল আপডেট। মানে পান্ডা যেমন হচ্ছে ডুপ্লিকেট কন্টেন্ট, আগে কি করতো সবাই, অনেক আগে, এটা এখন না জানলেও চলে, তারপর জানেন আগে কি করতো, ধরেন বেস্ট ফুল ক্লিনার ইউএসপি লিখে সার্চ দিলাম, এই কন্টেন্টটা র্যাঙ্ক করে। আমি কি করলাম যে ধরেন এই কন্টেন্টটা র্যাঙ্ক করে মানে কি, এই এই ওয়েবসাইটটা, এই কন্টেন্ট ওপেন করলাম, করার পর এটা হচ্ছে এআই টুল গুলোকে দিলাম যে সেম টু সেম এরকম আরেকটা কন্টেন্ট আমি লিখে এলাম, লেখার পরে আমি একটা ওয়েবসাইটে কন্টেন্টটা পাবলিশ করলাম।
তার মানে এটা হচ্ছে ডুপ্লিকেট কন্টেন্ট। এই যে ডুপ্লিকেট কন্টেন্ট গুলো আগে সাইট গুলো অনেক বেশি ইউজ করতো। তখন কি করতো, যখন গুগলের যখন পান্ডা আপডেটটা আসলো কি করলো, যে সাইট গুলো এরকম ডুপ্লিকেট কন্টেন্ট নিয়ে কাজ করছে তাদেরকে র্যাঙ্কিং থেকে একবার ডাউনের দিকে নিয়ে যাচ্ছে, কিন্তু এমনও ডাউন হচ্ছে হয়তো বা গুগলের যে পেনাল্টি যেটা আছে সেদিকে যাচ্ছে। পেনাল্টি মানে হচ্ছে তাদের একটা হচ্ছে জেলখানার মতো, যে আপনার সাইটে যদি একবার পেনাল্টি দেওয়া হয় সেই সাইটটা আপনি অনলাইনে দেখতে পারবেন, বাট এই ওয়েবসাইটের কোনো ধরনের কোনো র্যাঙ্কিং আর আসবে না। টোটালি ডাউন, একটা সময় এই সাইটটা একেবারে টোটালি মানে শেষ। এই সাইটে আপনি কিছুই করতে পারবেন না। আগে আগে ডুপ্লিকেট কন্টেন্টের জন্য এক একটা সাইট পেনাল্টি খাইতো অনেক বেশি, ডুপ্লিকেট কন্টেন্ট, তারপর হচ্ছে স্প্যাম লিঙ্ক। কিন্তু এখন আসলে খুব একটা এই এতটা হয় না। কেন হয় না? কারণ হচ্ছে এখন র্যাঙ্কিং ফল করে দেয়, র্যাঙ্কিং এর শেষ। ডুপ্লিকেট কন্টেন্ট লিখতেছেন আপনি র্যাঙ্কে আসতেই পারবেন না। আগে আসা যেত, কিন্তু এখন আসলে ডুপ্লিকেট কন্টেন্টে খুব একটা আসা যায় না, আসলেও কয়েকদিন থেকে আর থাকা যায় না, র্যাঙ্কিং ফল করবে আপনার। কারণ এখনকার অ্যালগোরিদমটা এভাবেই বানানো, যে যখন আপনি ডুপ্লিকেট কন্টেন্ট দিচ্ছেন তখন আপনার র্যাঙ্কিং এর ওই কন্টেন্টটা দেখাতে ইন্ডেক্সই হবে না। এখন তো ইন্ডেক্সিং অনেকটা নেগেটিভ ইস্যু একটা। দেখা যাচ্ছে আপনি এমন কন্টেন্ট লিখছেন যেটা ডুপ্লিকেট কন্টেন্ট, যে কন্টেন্টের লিঙ্ক গুলো স্প্যাম লিঙ্ক, তখন এখন দেখা যাচ্ছে ওই কন্টেন্টটা ইন্ডেক্সেই আসতেছে না, ক্রলিং করতেছে, ইন্ডেক্স হচ্ছে না, র্যাঙ্কিং তো পরের স্টেপ তো বাদই। আমরা যে প্রথমের দিকে শিখলাম যে ক্রলিং, ইন্ডেক্সিং, র্যাঙ্কিং, ক্রল করতেছে না, অথবা ক্রল করার পরে সেটাকে ওই কন্টেন্ট গুলোকে ইন্ডেক্সেই নিচ্ছে। ইন্ডেক্সে যদি না দেয় তাহলে র্যাঙ্কিং এর সিস্টেম তো টোটালি বাদ। বলেন, থিওরিটিক্যাল অনেক বেশি কথা হলো, কারণ এই এসইও তে দুইটা ক্লাস প্রথমে অনেকটাই থিওরিটিক্যাল অনেক বিষয় থাকে, কিন্তু এগুলো আপনাদেরকে জানতে হবে। না জানলে আপনাদের বেসমেন্টটা স্ট্রং করতে পারবেন না, মানে এসইও নিয়ে বেসমেন্টটাকে স্ট্রং করতে পারবেন না। আচ্ছা, এখন হচ্ছে আপনাদেরকে একটা জিনিস আমি বলি, ইইএটি, এটা আগে ছিল ইএটি। এটা হচ্ছে এক্সপেরিয়েন্স, এক্সপার্টিস, অথরিটিভনেস, আর একটা হচ্ছে ট্রাস্ট ওর্থিনেস। এই তিনটা। এটার মানেটা হচ্ছে এরকম, এই জিনিসটা অনেক বেশি ইফেক্টিভ। একটা ওয়েবসাইট বানাইতে গেলে আপনাকে এটা মাথায় রাখতে হবে। আপনার সাইটে যেন ইইএটি এটাকে ফোকাস দিয়ে যেন হয়। এক্সপেরিয়েন্সটা কি? যে কন্টেন্টটা লিখতেছে সে কি এক্সপেরিয়েন্স কেউ কিনা, মানে যে লিখে, লেখকটা যে আছে সে এক্সপিরিয়েন্সড কিনা। এক্সপার্টিস হচ্ছে যে লেখকটা লিখতে, যে রাইটারটা লিখতেছে বা ব্র্যান্ড কি সত্যিকারের এক্সপার্ট কিনা। এটা ব্র্যান্ডের কথা বলছে, মানে যে ওয়েবসাইটটা সে বা যে ব্র্যান্ড সেটা কি এক্সপার্ট কিনা। অথরিটিভনেস এটা মানে হচ্ছে এই ওয়েবসাইটটাকে বা এই কন্টেন্টটাকে অন্য কেউ রেফার করতেছে কিনা, যদি করে তার মানে পজিটিভ। ট্রাস্ট অর্থিনেস, অর্থিনেস মানেটা হচ্ছে এরকম যে এই ওয়েবসাইটটা কি বিশ্বাসযোগ্য কিনা, মানে বিলিভ করার মতো কিনা। যদি এই চারটা জিনিস আপনি এনশিওর করতে পারেন তার মানে আপনার ওয়েবসাইট ইইএটি এটাতে ওকে। আমাদের যে কোনো একটা ওয়েবসাইট যদি আমরা বানাই আমাদের এই চারটা জিনিস মেইলে ফোকাস দিতেই হবে: এক্সপেরিয়েন্স, এক্সপার্টিস, অথরিটিভনেস, আর একটা হচ্ছে ট্রাস্ট ওর্থিনেস। এই জিনিসগুলো মেইনলি ফোকাস দিতে হবে আমাদের। মানে আমরা স্বাভাবিকভাবে যে কন্টেন্টটা লিখতেছি সে এটাতে এক্সপার্ট কিনা, ব্র্যান্ডটা এক্সপার্ট কিনা, সত্যিকারের সে আসলে এটা এই বিষয়ে এক্সপার্টিস আছে কিনা তার, তারপরে বিভিন্ন মানুষজন এই সেক্টরে তাকে রেফার করে কিনা, যে হ্যাঁ তুমি ওখানে যাও এটা অনেক ভালো। আবার হচ্ছে এটা হচ্ছে ট্রাস্ট ওর্থিনেস কিনা, বিশ্বাসযোগ্য কিনা, যে এই সাইটকে বিলিভ করা যায় কিনা, যেমন এসএসএল হতে পারে, এটা একটা ইস্যু হতে পারে। বা সাইটের হচ্ছে আপনার আদার্স যে বিষয়গুলো সবগুলো মিলাই সে আসলে এক্সপার্টিস মানে ট্রাস্টের মতো কিনা। যদি সবকিছু ওকে থাকে আপনার সাইটটা ওকে, তার মানে এটাকে আপনাকে এনশিওর করতেই হবে। এখন হচ্ছে এসইও তে যেমন স্বাভাবিকভাবে আমরা যদি চিন্তা করি, কয়েকটা জিনিস আপনাদেরকে আমি একটু দেখাই। ধরেন দুনিয়ার ধরেন সবকিছু যে ফরওয়ার্ড করে ফেলতেছে। দেখেন, আমরা যখন একটা কিওয়ার্ড লিখে সার্চ দিলাম ধরেন এরকম, তখন কিন্তু এরকম রেজাল্ট আসে নাই। এরকম রেজাল্ট কিন্তু তখন আসে নাই। আমি যদি এখন লিখে সার্চ দিই দক্ষিণ, না, অন্য কিছু। ধরেন আপনি জাস্ট আমি এটা লিখে যদি সার্চ দিই, দেখেন এখানে যেটা আসতেছে এই রেজাল্টটা বলেন, তারপরে হচ্ছে ডোনাল্ড ট্রাম্প বলেন, এদের রেজাল্টটা কিন্তু ডিফারেন্ট। আমরা অন্যান্য কিওয়ার্ড লিখে যখন সার্চ দিচ্ছি তখন কিন্তু এরকম আসে না।
তার মানে এটাকে কি বলে, এটাকে বলে নলেজ প্যানেল বা হচ্ছে নলেজ গ্রাফ। মানে কোনো ব্র্যান্ড, পার্সন, কোম্পানি এসবের নামে যদি আপনি সার্চ দেন, সেটা যদি ট্রাস্টেড কেউ হয়, ওয়েল নোন কেউ হয়, তার রেজাল্ট গুলো এভাবে শোনে। আবার যদি আপনি যদি মনে করেন যে ধরেন বিপিএল এটা লিখে যদি সার্চ দিই, আচ্ছা এটা না, যে ধরেন এখন হচ্ছে আহ, কি দিব, বাংলাদেশ ক্রিকেট ও বিসিবি, এই ধরনের যখন আমি কিওয়ার্ড লিখে যখন সার্চ দিচ্ছি, বিসিবি হতে পারে বা ওস্তাদ লিখেও যদি সার্চ দিই, এটা একটু দেখেন, জাস্ট ওস্তাদ লিখে সার্চ দিলাম, দেখেন এটার ক্ষেত্রে মানে প্রথমত এটা হচ্ছে নলেজ প্যানেল বা নলেজ গ্রাফ এটাকে বলে, যে কোনো পার্সন, কোনো ব্র্যান্ড বা কোনো এর নামে, কোম্পানির নামে যদি আমরা সার্চ দিই, সেটা যদি ওয়েল নন ট্রাস্টেড হয়, তাহলে তার মেইন যে ফোকাস যে বিষয়গুলো সেগুলো এখানে চলে আসবে, এভাবে শো করবে। তার মানে এটাকে নলেজ প্যানেল বা নলেজ গ্রাফ বলে, আপনারা সার্চ দিলেও পাবেন এরকম। তার মানে এটাকে আপনারা বুঝে নেবেন যে আমি এটার কথা বলছি। আচ্ছা, এরপরে যখন বিসিপি লিখে সার্চ দিলাম বা উস্তাদ লিখে সার্চ দিলাম, দেখেন এটার রেজাল্টটা কিন্তু আবার ডিফারেন্ট। এখানে নলেজ প্যানেল আকারে আসতেছে না, বাট এখানে কিন্তু এভাবে আসছে। এখন এভাবে আসার কারণটা কি, বিসিবি লিখে সার্চ দেওয়ার পর এরকম আসতেছে কেন? এই এই জিনিসটাকে বলে হচ্ছে আপনার স্বাভাবিকভাবে হচ্ছে এই যে জিনিসটা আপনি দেখতেছেন এখানে, এটাকে বলে সাইট লিঙ্ক। কিন্তু এই যে সাইট লিঙ্কটা, এটা আপনি নিজে থেকে আনতে পারবেন না। আপনি এসইও করতে পারেন, কিন্তু এসইও করে আপনি এটাকে নিয়ে আসতে পারবেন না। এটা আমাদের হাতের না, এটা সম্পূর্ণ গুগলের হাতে। গুগল কোন পেজ গুলোকে বা কোন লিঙ্ক গুলোকে আপনার সাইটের ভেতর থেকে এখানে আনবে, এটা আপনি বলতে পারবেন না। কেন বলতে পারবেন না? কারণ হচ্ছে যে যে কন্টেন্ট গুলোতে আপনার ভিজিটররা সবচেয়ে বেশি যায়, যেমন হচ্ছে ওস্তাদের জন্য হয়তো বা এখানে এটা শো করতেছে না, যাই হোক, বাট এখানে যেগুলো আছে, এগুলো এগুলোতে সবচেয়ে বেশি ওস্তাদে যদি কেউ লিখে সার্চ দেয়, তারপরে র্যাঙ্কের মধ্যে সবচেয়ে ওই ওয়েবসাইটের ভেতরে এগুলোতে ভিজিটর সবচেয়ে বেশি যায়। এই কারণে গুগল যখন দেখতেছে যে এই ওয়েবসাইটের নামে যদি কেউ সার্চ দেয়, তারা সবচেয়ে বেশি এখানে এই কন্টেন্ট গুলোতে বেশি যাচ্ছে, তার মানে আমাকে কি করতে হবে, ভিজিটরের সুবিধার জন্য যেহেতু গুগল কাজ করে, তার মানে কি করতেছে, এই লিঙ্ক গুলো সে সামনে আনতেছে। কেন আনতেছে? কারণ একটা গুগলে যখন ওস্তাদে যাবে, যাওয়ার পরে এই লিঙ্ক গুলো ওপেন মানে খুঁজে বের করবে, তারপরে এই লিঙ্ক গুলো কিন্তু সে যাবে। এটা একটা লং টাইম প্রসেস। এর চেয়ে যদি প্রসেসটা আরো শর্টে করা যায়, এখানে আমি ডিরেক্টলি এখানে লিঙ্ক গুলো শো করব, তার মানে মানে সবচেয়ে বেশি ভিজিটর এখানে আসে, এখানে ক্লিক করলো ডিরেক্টলি চলে গেল, তাহলে তার মানে সাইডে যে আর তাকে খুঁজতে হচ্ছে। এটার ক্ষেত্রেও সেম। কারণ বাংলাদেশ প্রিমিয়ার লিগ, এটাতে বিসিবির যে ওয়েবসাইটে ঢুকলে এটাতে সবচেয়ে বেশি সার্চ হয় বেশি, বা এখানে সবচেয়ে ভিজিটর বেশি যায়, এটাকে সে সামনে নিয়ে রাখছে যেন ভিজিটরের সুবিধা হয়। বুঝতে পারছি? তার মানে এটাকে বলে হলো যে সাইট লিঙ্ক। সাইট লিঙ্কটা আমাদের হাতে থাকে না, এটা সম্পূর্ণ গুগলের হাতে থাকে। একটা ওয়েবসাইটের হিস্ট্রি চেক করে যে কন্টেন্ট গুলোতে সবচেয়ে বেশি ভিজিটর যায়, সেগুলোকে সে সেটা থেকে আনে যেন ভিজিটরের সুবিধা হয়। আরেকটা যদি আমি এখন বলি, ধরেন বাংলাদেশ ক্রিকেট নিউজ, এটা লিখে যদি আমি সার্চ দিই, এখানে দেখেন এটার রেজাল্টটা কিন্তু আলাদা। বা আপনি যদি চিন্তা করেন, আমি এখন যদি বলি হচ্ছে ইন্টার মায়ামি, দেখেন এটার রেজাল্টটা কিন্তু আলাদা। এটা কিন্তু ধরেন একটা ব্র্যান্ড বা একটা ক্লাব বা যেটাই হোক না কেন, এটার রেজাল্টটা কিন্তু একটু আলাদাভাবে শো করতেছে। এটা ডোনাল্ড ট্রাম্প লিখে যখন সার্চ দিলাম, তখনকার রেজাল্ট আর এটার রেজাল্ট কিন্তু ডিফারেন্ট। তার মানে এটাকে বলা হচ্ছে টপ স্টোরিজ বা নিউজ প্যানেল, যে এটার যে মেইন পার্ট গুলো সেগুলো আপনাকে শো করবে। বুঝতে পারছেন? তার মানে এই ধরনের বিভিন্ন ওয়েতে রেজাল্ট শো করানো হয়। তারপরে আমি যদি লিখি এরকম বেস্ট, ধরেন নিয়ার মি, আচ্ছা, এটা লিখে যখন আমি সার্চ দিলাম, তখন দেখেন রেজাল্টটা কিন্তু ডিফারেন্ট। এটা কিন্তু লোকাল প্যাক বলে এটাকে। বুঝতে পারছেন? এটা হচ্ছে গুগল ম্যাপের যে রেজাল্ট সেটা। তার মানে আপনি যখন কোনো কিওয়ার্ড লিখে সার্চ দেবেন, যেটা লোকালি রেজাল্ট দেখানো দরকার বা আপনি চাচ্ছেন লোকালি কোনো রেজাল্ট দেখানো হোক, তখন আপনাকে এভাবে রেজাল্ট গুলো শো করবে। মানে আপনি যেহেতু রেস্টুরেন্টের কথা বলছেন নিয়ার মি, বা যদি আমি বলি মিরপুর 1, তার মানে এই লোকেশনের মধ্যে সবচেয়ে যে বেস্ট যে রেজাল্ট গুলো আছে সেগুলো আপনাকে শো করবে। কারণ গুগল চাচ্ছে এরকম যে, যেহেতু একটা ভিজিটর এভাবে বলতেছে যে আমার স্পেসিফিক এই লোকেশনের জন্য আমার এখানে দরকার হচ্ছে বেস্ট রেস্টুরেন্টটা দরকার মিরপুর 1 এর কাছে,
তখন হচ্ছে তাকে ওই ধরনের রেজাল্ট গুলো শো করবে যেন ভিজিটর যেন স্যাটিসফাইড হয়। আমি যদি বলি আমরা যেমন কাজ করি হচ্ছে এরকম, ধরেন ধরেন ডাবলিন, তার মানে ডাবলিনের যে ডে কেয়ার স্কুল গুলো আছে নিয়ার ডাবলিনে সেগুলো আপনাকে এগুলো হচ্ছে লোকাল প্যাক। মানে গুগল বিজনেস প্রোফাইলে হচ্ছে রেজাল্টটা এইভাবে শো করে। তার মানে আমরা যদি এটার জন্য এসইও করি, তাহলে নর্মাল যে একটা কন্টেন্টের জন্য বা একটা ব্লগ সাইটের যে এসইও করি সেটা কিন্তু ডিফারেন্ট। এটার এসইওটা কিন্তু ফুললি ডিফারেন্ট। এটা নিয়ে আমাদের একটা ক্লাসই আছে, লোকাল এসইও নিয়ে একটা ক্লাস আছে, ই কমার্স এসইও নিয়ে একটা ক্লাস আছে আমাদের। তো এটা কিন্তু ফুললি ডিফারেন্ট। এটা এই লোকাল প্যাকে আসতে গেলে এটার এসইওটা যেভাবে করলে পারফেক্টলি রেজাল্ট আসবে সেভাবে আপনাকে এসইও করতে হবে। তখন গুগল যখন মনে করবে এই রেজাল্টের জন্য আপনি ট্রাস্টেড, তখন আপনাকে সামনের দিকে আনবে। তারপরে হচ্ছে যদি আপনি এরকম লিখে সার্চ দেন হাউ টু সাবমিট, ধরেন হাউ টু সাবমিট অন, এটা লিখে যখন সার্চ দিবেন তখন কিন্তু দেখবেন অনেক সময় এই টাইপের ভিডিও গুলো আসে। কেন আসতেছে? কারণ হচ্ছে আপনি এমন একটা কিওয়ার্ড লিখে সার্চ দিচ্ছেন যেটার জন্য ভিডিও গুলো আপনাকে যদি রেফার করা হয় তাহলে আপনি সবচেয়ে ভালো রেজাল্টটা পাবেন, বা আপনি হয়তোবা এটা থেকে ভালো একটা আইডিয়া জেনারেট করতে পারবেন, আপনার জন্য ইফেক্টিভ হবে রেজাল্ট গুলো। তখন আপনাকে কিন্তু এই যে ভিডিও রেজাল্ট গুলো শো করে। তার মানে এটা কিওয়ার্ডের উপরে ডিপেন্ড করতেছে যে আপনাকে কি ধরনের রেজাল্টটা শো করবে এখানে। আর তারপরে হচ্ছে প্রত্যেকটা কিওয়ার্ড লিখে যখন আপনি সার্চ দিবেন, পিপল অলসো আস্ক, এটা কিন্তু আপনি পাবেন। পিএএ, পিপল অলসো আস্ক, এটা হচ্ছে কি আপনি যে কিওয়ার্ডটা লিখে সার্চ দিচ্ছেন এই কিওয়ার্ড রিলেটেড আরো ধরনের কোশ্চেন, যে কোশ্চেন গুলো পপুলার কোশ্চেন এই টপিক রিলেটেড, এই টপিক রিলেটেড আরো যে কোশ্চেন গুলো সবাই সার্চ করে সেগুলো এখানে আপনাকে দেখাচ্ছে। যেমন হাউ ডু আই সাবমিট এ গুগল সাইট ম্যাপ, তারপর হাউ ডু আই পুট এ সাইট ম্যাপ অন মাই ওয়েবসাইট, দেখেন এটার সাথে কিন্তু কানেক্টেড। তার মানে আমরা যখন কোনো কিওয়ার্ড লিখে সার্চ দিই তখন পিপল অলসো আজকে এই ধরনের আরো রেজাল্ট শো করে, এটাকে বলে পিপল অলসো আস্ক বা পিএএ। এটা আমরা যখন, এটা কখন বেশি ইফেক্টিভ হয় যখন হচ্ছে আমরা একটা ধরেন এই কন্টেন্টটা লিখে হাউ টু ক্লিন মোল্ড, হাউ টু ক্লিন মোল্ড অফ এ স্টলার, এটা নিয়ে যখন আমরা সার্চ দিচ্ছি কিওয়ার্ড কন্টেন্ট লিখতেছি তখন দেখেন এই রিলেটেড আরো ইনফো কিওয়ার্ড কিন্তু মানে এখানে এফএকিউ রাখছি। ক্যান মোল্ড এ স্টলার আর্ম মাই বেবি, ইজ ইট সেফ টু ইউজ গ্লেজ অন স্টলার ফেব্রিক। তার মানে এই রিলেটেড আরো কিওয়ার্ড দিচ্ছি। মানে এখানে যেমন এটা লিখে যখন আপনি কন্টেন্ট লিখবেন তার মানে এই ধরনের কিওয়ার্ড গুলোকে আপনাকে কভার করতে হবে মানে এফএকিউ এর মধ্যে। কেন? কারণ এই রিলেটেড এফএকিউ গুলো সবাই সার্চ করে বা এই ধরনের কোশ্চেন সবাই সার্চ করে। তার মানে এই টাইপের কন্টেন্ট যখন আপনি লিখবেন তখন আপনাকে এই ধরনের কিওয়ার্ডটাকে বা এই ধরনের কোশ্চেন গুলোকে আপনাকে এফএকিউ এর মধ্যে রাখতে হবে, কন্টেন্টের নিচে এখানে রাখতে হবে। তাহলে আরো বেশি অর্গানাইজড হবে আপনার কন্টেন্ট। আর একটা লাস্ট সেটা হচ্ছে এরকম, আমরা যদি কোনো কিছু লিখে সার্চ দিই, যে কোনো কিছু, দেখেন এখনকার সিস্টেমটা হচ্ছে হাউ টু সাবমিট সাইট ম্যাপ ইন গুগল, এটা লিখে সার্চ দিলাম, দেখেন এখানে এআই ওভারভিউ রেজাল্টটা কিন্তু এখানে চলে আসছে। এটাকে বলে হচ্ছে গুগল এআই ওভারভিউ বা এআই সার্চ মানে অপটিমাইজেশন। আপনি যে কোনো কিওয়ার্ডে লিখে যখন সার্চ দিবেন তখন দেখবেন এরকম একটা বক্সের মধ্যে অটোমেটিক আপনার রেজাল্টটা শো করবে। আর এটা হচ্ছে এই কিওয়ার্ডে যদি 500 জন ভিজিটর পায় 10 থেকে 15% ভিজিটর কিন্তু এটা পড়েই চলে যায়, কারণ এখানে সে সুন্দরভাবে রেজাল্টটা পেয়ে যায় এখানে। তার মানে আমরা যখন সাইট বানাবো বা আমরা কন্টেন্ট লিখবো আমাদের কন্টেন্টটা মাস্ট যেন এখানে র্যাঙ্কে আসে সেভাবে আমাকে কাজ করতে হবে। এটাকে গুগল এআই ওভারভিউ বলে বা এআই ওভারভিউ, মানে একটা গ্লান্স আপনাকে একটা ইনফরমেশন দিয়ে দিবে। আর এই ইনফরমেশনটা এমনও কিন্তু না যে ডিরেক্টলি একটা ওয়েবসাইটের কন্টেন্ট থেকে শুধু মানে ওই কন্টেন্টটা যেভাবে লিখে রাখছে সেভাবে শো করছে তা কিন্তু না। অনেক সময় এটা এরকম হয়, মিক্সড আপ হয়, অনেকগুলোর সাথে মিক্স করে এখানে রেজাল্টটা দেয়। আর যে কোনো সাইট যদি এরকম পায় যে এটার জন্য পারফেক্টলি আনসারটা এমন ভাবে করে যে এখানে র্যাঙ্কে আসতে পারে, তখন সেই কন্টেন্টটা ডিরেক্টলি এখানে আনে। যেমন হচ্ছে ধরেন আমাদের এই কন্টেন্টটা যদি দেখায়, এই কন্টেন্টের ভেতরে আমরা স্বাভাবিকভাবে কি করি, এই জায়গাটা যেটা থাকে এফএকিউ এর মধ্যে যে কোশ্চেন গুলো থাকে এখানে, আমরা এই ক্যান মোল্ড এ ইনস্টলার আর্ম মাই বেবি, ইয়েস, কারণ
গুগল এআই ওভারভিউ এর আনসার গুলো কিন্তু ডিরেক্ট এরকম হয়, ডিরেক্ট আনসারটা আগে দেয়, তারপরে ওটা নিয়ে ডিটেলসে বলে। তার মানে আপনাকে আগে আনসারটা দিতে হবে, ইয়েস অর নো, বা হ্যাঁ হয় কি না, বা কতদিন সময় লাগে, আপনি ডিরেক্ট বলেন। এর পরবর্তীতে আপনি এটা নিয়ে ডিটেলসে বলেন। তাহলে এটা হচ্ছে এআই ওভারভিউ আনসারটা আসার মতো রেজাল্ট। এটা যদি আপনি এভাবে দিতে পারেন, বুঝতে পারছেন? মানে ডিরেক্ট আগে আপনাকে আনসারটা দিতে হবে, দেওয়ার পর ওটা নিয়ে ডিটেলস আপনি বলেন, কোনো সমস্যা নেই। এটা যদি এরকম হয় যে আপনাকে যদি আমি বলি যে আপনি এসিওতে কতদিন ধরে কাজ করতেছেন, মানে আপনি ধরেন বলতেছেন এরকম যে আমি আসলে অনলাইন সেক্টরে আসছি এত বছর, এই সালে এটার পরে আমি এখানে গেছি ওখানে গেছি, তারপরে এসিওতে আমি কাজ শুরু করে এখন 6 বছর ধরে কাজ করি। দরকার নেই। আপনি কয় বছর ধরে এসিওতে কাজ করতেছেন, আমি এত সাল থেকে, অথবা এই কয়েক বছর ধরে এসইও তে কাজ করছি। বাট আমার জার্নিটা শুরু হলো হচ্ছে এত সালে। এখান থেকে আমি ডিজিটাল মার্কেটিং করলাম, তারপরে এসইও করলাম, তারপরে আজকে এসে এই পর্যায়ে আসছি। হ্যাঁ, এটা ফাইন। আপনাকে ডিরেক্ট আগে আনসারটা দিতে হবে, তারপরে ডিটেলসে যান, কোনো সমস্যা নেই। কিন্তু ডিটেলস দিয়ে আনসার এটা না, তখন আপনার এখানে এইসব পজিশনে র‍্যাঙ্ক করাটা টাফ। কারো কোনো কোশ্চেন থাকলে বলেন, এ টু জেড কোনো কোশ্চেন থাকলে, মানে আমার টপিক শেষ, আপনাদের কোনো কোশ্চেন থাকলে করতে পারেন। আপনাদের কোনো কোশ্চেন থাকলে করতে পারেন। অনেকগুলো টপিক, এই টপিক গুলো মনে রাখাটাও কঠিন। তো বাট এই বিষয়গুলো আপনাদেরকে মাস্ট জানতেই হবে। এসইও তে কাজ যখন করবেন আপনাকে এগুলো জানতেই হবে। আবার আমি বলবো, আপনাদেরকে সাজেস্ট করব, আজকের ক্লাস, সামনের দিনের ক্লাস, এইটাতে যে টপিক গুলো আছে, এই টপিক গুলো আপনি নিজের মতো করে একটু বোঝার ট্রাই করেন। যে টপিক গুলো চিন্তা করেন কি কি টপিক হলো, বা এই এই ধরনের টপিক গুলো আর কি হতে পারে, এগুলো নিজের মতো করে একটু এক্সাম্পল সহ, আপনি যেমন সহজ বিষয় যদি বলি, কারণ একটা টপিক আমি বললাম সাইড লিঙ্ক, আপনি চ্যাট জিপিটি কে বলেন যে সাইড লিঙ্ক, তারপর হচ্ছে পিপল অলসো আস্ক, তারপরে হচ্ছে আপনার নলেজ প্যানেল, এই ধরনের বিষয়গুলো কি তুমি এক্সাম্পল সহকারে আমাকে বলো। এটা নিয়ে আপনি নিজের মতো করে একটু বুঝে নেন যে হ্যাঁ, এই বিষয়টা এরকম এইভাবে হয়। তাহলে দেখবেন এই জিনিসটা আর আপনার ভুল হবে না। কারণ এসইও তে ধরেন আপনি স্বাভাবিকভাবে যেকোনো, আজকের আগে পর্যন্ত আপনি কিন্তু অনেকগুলো কিওয়ার্ড লিখে হয়তো সার্চ দিতেন, হাউ টু সামথিং কিছু একটা, ধরেন আপনি সার্চ দিতেনই, রেজাল্ট তো এখানে আসতোই, কিছু না কিছু রেজাল্ট তো আসতোই। কিন্তু এই রেজাল্ট গুলো কিভাবে আসছে, কেন আসছে, এই সাইটটা কেন র‍্যাঙ্ক করছে, এই কোশ্চেন গুলো এখন নিজে থেকে করেন। তাহলে দেখবেন আপনি আজকের ক্লাসের ওভারভিউ আপনি নিজেই পেয়ে যাবেন। এক কথায় যে কোনো একটা কিওয়ার্ড আপনি গুগলে সার্চ দেন, দেওয়ার পরে দেখেন এটার জন্য যে রেজাল্টটা আসতেছে, আপনি নিজেকে কোশ্চেন করেন যে কেন এই সাইটটাই কেন স্পেসিফিক এখানে আসছে, অন্য সাইট গুলো পেছনে কেন, তারাও তো কাজ করছে। তাহলে সাইটের কি আছে, বা এরকম তো আরো অসংখ্য সাইট আছে, তারা র‍্যাঙ্কে আসছে না কেন? তার মানে ক্রলিং, তারপর হচ্ছে আপনার এই যে ইন্ডেক্সিং, র‍্যাঙ্কিং, এই বিষয়গুলো হচ্ছে মিলতেছে না, বা তার কন্টেন্টের লোডিং স্পিড বা র‍্যাঙ্কিং যে ফ্যাক্টর গুলো আছে সেগুলো হয়তো মিলতেছে না। বুঝতে পারছেন? এভাবে কোশ্চেন যেকোনো একটা কিওয়ার্ড সার্চ দেন, দেওয়ার পর নিজেকে কোশ্চেন করেন, এই ক্লাসের ওভারভিউটা পুরোটাই পেয়ে যাবেন। বলেন, প্রথম ক্লাস তো অনেক সময় মনে হইতে পারে যে তাহলে মনে হয় এই পুরো এটাই মনে হয় এরকমই যাবে, এরকম আসলে যাবে না। সিনারিওটা ২ টা ক্লাসের পর থেকে চেঞ্জ হবে। যখন প্র্যাকটিক্যালি অনেক কিছু দেখবেন, তখন বিষয়গুলো ভালো লাগবে না। কিন্তু আমি সাজেস্ট করব এই টপিক গুলো নিজে থেকে কভার করে ফেলেন। তাহলে সহজ হবে আপনার জন্য।